কি মনির ভাই একেবারে কথাবার্তা বলতেছেন না? হ্যালো, ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? জি এতক্ষণ কেউ কথাবার্তা বললেন না নাকি নেটে প্রবলেম? নেটের প্রবলেম। শোনা যাচ্ছে তো সব? জি স্যার, সব শোনা যাচ্ছে। আর বলেন না, আপনাদের একটা অঙ্ক বুঝাইতে চেষ্টা করার জন্য 2-3 ঘন্টা সময় লাগছে আমার। পরে বুঝলাম আসলে জিনিসটা কঠিন, আপনাদের বইতে জিনিসটা সহজ বানায় ফেলছে। ফোরকাস্টিং এর ম্যাথ। জি স্যার, জিনিসটা পানির চেয়েও সহজ, কিন্তু বইতে এমন ভাবে লিখছে যে এই জিনিসের চেয়ে কঠিন কোনো জিনিস নাই। সেই জন্য আমরা যেটা করি, আপনারা জানি না ইন্ডিয়ান রাইটারে কেউ বই পড়ছেন? solely ইন্ডিয়ান, কাপুর, এইটা সেইটা, গুপ্তা। ইন্ডিয়ান রাইটারের বইগুলা ওইখানে একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে তারা ম্যাথ গুলা খুব হাতে কলমে এক্সপ্লেইন করে দেয়, বুঝতে পারছেন? আর ইন্ডিয়ান রাইটারদের প্রবলেম হইতেছে ওরা একবারে একটা অঙ্ক দেয় আর শেষে সলিউশন দিয়ে দেয়, মাঝখানে আর কিছু থাকে না। বুঝতে পারছেন? জি, এই হলো এক সমস্যা। বাকি আপনাদের এখানে সুন্দর করে ওরা যদি একটা উদাহরণ দিয়ে দিত একদম হাতে কলমে করে, ও যেটা দিছে ওটারই সমাধান দিয়ে দেয় আর কি। হ্যাঁ ওইটা যদি মানে আপনার ইন ডিটেইল সমাধান তো দিতে হয়, তাহলে ইন ডিটেইল সমাধান দেয় না এরা, মানে স্টেপ বাই স্টেপ শর্টকাটে করে দিছে। আর এটা তো বেশিরভাগ আমেরিকান বইগুলোতে দেখা যায়। হ্যাঁ, আমেরিকান বইগুলোতে এই প্রবলেমটা থাকে। ইন ডিটেইলস অন্তত একটা ম্যাথের স্যার ইন ডিটেইলস স্টেপ গুলো দেখাই দিলে বাকিগুলো ধরা যায়। ওরা আবার ওই মুখে 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 বলে দেয়, মানে লিখে দেয় ভিতরে কিন্তু দেখায় না কিছু। ইন্ডিয়ান রাইটারের বইগুলো তো আবার এই প্রবলেম থাকে না। মনে হয় আজকে আমাদের সব আমরা কি শুরু করব? কারণ আমার যে ম্যাথটা আছে শুরু করতে পারেন স্যার। কিন্তু ওনারা যে ম্যাথটা দেখাইতে বলছিল, আমি আপনাদেরকে বলি, আমি যেহেতু হাতে কলমে আমার কাছে ডেটা নাই, আমি একদম সাধারণভাবে বুঝাই দিব। আগে মনে হয় আমি ম্যাথের দিকে যাই। হ্যাঁ স্যার, আমরা বলছিলাম যে আমরা কি আগে ম্যাথ করব না শেষের দিকে ম্যাথ করব? স্যার আগেই করে ফেলে, যেহেতু এটা আগের চ্যাপ্টারের ছিল। নতুন চ্যাপ্টার তো স্যার মাত্র কিন্তু 26 জন আসছে, নরমালি অনেক বেশি থাকে আমাদের। কি করব বলেন তাড়াতাড়ি? সিনিয়র সিটিজেন কে আছে আমাদের মধ্যে? যেহেতু সবাই আসসালামু আলাইকুম, যেহেতু স্যার সবাই আসে না, ম্যাথটা পরে করালে বেটার মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা ম্যাথটা পরেই করি, কারণ এখানে ম্যাথটা আমি জাস্ট আপনাদেরকে দুইটা জিনিস দেখাই দিব যে আসলে এখানে সিচুয়েশনটা কি হয়। মানে এটা শেষ পর্যন্ত আমি এক জায়গা থেকে বুঝলাম যে এটা একেবারেই সহজ একটা জিনিস। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে বোধহয় আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 হচ্ছে, দেখেন চ্যাপ্টার 8, চ্যাপ্টার 7 এ 8 এ আমরা ফোরকাস্ট করছি এবং বলছি যে অ্যাগ্রিগেট প্ল্যান দরকার, তাই তো স্যার? অ্যাগ্রিগেট প্ল্যান করতে হবে, অ্যাগ্রিগেট প্ল্যান করতে হবে। চ্যাপ্টার 9টা হচ্ছে একটু ফোকাসড, এখানে খুব বেশি কথা বলার নাই। আপনারা যেহেতু সবাই বিভিন্ন জায়গাতে আছেন,
এই প্রবলেমগুলো সবাই ফেস করেন এবং চ্যাপ্টার 9 হচ্ছে ফোকাসড। অর্থাৎ আমাদের সেলসে যে আনপ্রেডিক্টেবিলিটি থাকে অথবা ডিমান্ডে যে আনপ্রেডিক্টেবিলিটি থাকে, এইটা এই আনপ্রেডিক্টেবিলিটিটা আনসার্টেনিটিটা কিভাবে, যেমন আমরা ফোরকাস্টে যেমন আমরা বলছি যে ফোরকাস্টে ডিসিজনালাইজ ডিমান্ড, ট্রেন্ড, সিজনালিটি, এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাই তো স্যার? এরপর আমরা চ্যাপ্টারে বলছি যে আমাদের অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে হয়, অর্থাৎ হোল প্রসেসে আমরা যত বেশি অ্যাগ্রিগেশন করার চেষ্টা করব আমাদের ফোরকাস্টিংটা তত অ্যাকুরেট হবে এবং এররটা কম হবে এবং আমরা সাকসেসফুল হতে পারবো, তাই তো? জি এখন এখানে স্পেসিফিক্যালি আমার যে এখন এখানে বলতে পারেন স্যার সেলস আর অপারেশনস এর দুইটা জিনিস কিন্তু আলাদা জিনিস। সেলস এর এখন এই দুটো জিনিস একসাথে কি জন্য আসছে, প্রথমে আমি একটা বলে দিই। কারণ আপনার ডিমান্ডে অথবা সেলসে চেঞ্জ হলে কিন্তু টোটাল অপারেশনে চেঞ্জ হয়ে যায়। প্রোডাকশন, ইনভেন্টরি, র ম্যাটেরিয়াল, সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, অর্থাৎ আমাদের এখন সেলসে আনপ্রেডিক্টেবিলিটি হবে। সেলস এর জন্য যখন আমরা বিভিন্ন ধরনের প্ল্যানিং চেঞ্জ করব তখন কিন্তু হোল অপারেশনে আমাদের প্ল্যানিং চেঞ্জ করতে হবে, তাই তো স্যার? আমাকে দেখতে হবে ইনভেন্টরিতে আমার কি অবস্থা, প্রোডাকশনে আমার কি অবস্থা, র ম্যাটেরিয়ালে আমার কি অবস্থা। এখন এই চ্যাপ্টারে আমাদের পারপাস হচ্ছে সেলসে যদি আমার আনপ্রেডিক্টেবিলিটি থাকে, এখন এই আনপ্রেডিক্টেবিলিটিটা আমরা কিভাবে হাতে কলমে আসলে কিভাবে এই আনপ্রেডিক্টেবিলিটিটা আমরা ওভারকাম করতে পারি। এবং এখানে যখন আপনি এই আনপ্রেডিক্টেবিলিটিটা ওভারকাম করতে চাই, যেমন আপনারা যারা বিজনেস করেন যে কোনো ধরনের প্রোডাক্টের কিন্তু থ্রু আউট দ্য ইয়ার সেলস সমান থাকে না, থাকে স্যার? থ্রু আউট দ্য ইয়ার সেলস সমান থাকে না যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই। এখন এই সেলস যদি আমার সমান থাকে না, কখনো বেশি থাকে কখনো কম থাকে, কখনো 2000 ইউনিট কখনো 1000 ইউনিট। এখন এই যে কখনো বেশি থাকে কখনো কম থাকে, এইটা আমি আসলে অ্যাডজাস্ট করব কিভাবে? হাতে কলমে আমি এটা অ্যাডজাস্ট কিভাবে করব? দেখবেন অ্যাডজাস্ট কিভাবে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে সেলস অথবা ডিমান্ড কে অ্যাডজাস্ট করা যায়। এখন বলতে পারেন স্যার কিভাবে ডিমান্ড সেলস অথবা ডিমান্ড কে অ্যাডজাস্ট করা যায়? আর কারণ আমি আগে বলিনি। এখন বলতে পারেন স্যার এই সেলস এবং ডিমান্ড কে সেলস কে কিভাবে অ্যাডজাস্ট করতে পারবে? আমাদের ট্যুরিজম সেক্টরে দেখছেন না স্যার, ট্যুরিজমটা কিন্তু আমাদের এই যে ডিসেম্বর, জানুয়ারি বা নভেম্বর এই সময়টা কিন্তু অনেক পিক আওয়ার থাকে, থাকে না? জি রাইট। সবাই যায়, কিন্তু সমুদ্রে আমার তো মনে হয় শীতের দিনের চেয়ে গরমের দিনে যাওয়া ভালো। শীতের দিনে পানি নামে কি 1-2 ঘন্টা গোসল করা যায়? যায় না। যে কোনো কারণে জানি না, হয়তো বা এখানে স্টুডেন্টদের ছুটি থাকে, এটা সেটা বিভিন্ন মানুষ ওই কি বলে শীতের দিনেই ঘুরতে যায়। এখন আমার কথা হচ্ছে দেখবেন যে এত বেশি মানুষ যায়, এই যে এদেরকে কিভাবে ফেসবুকে লেখছে যারা আসতে চাইছিলাম কক্সবাজারে, এখানে মনে হইতেছে নিউ মার্কেটের কোন চিপাই ঢুকে পড়ছে, দেখছিলেন কিনা? এমন অবস্থা যে অনেক বেশি চার্জ করতেছে, তারপরেও মানুষজন ওই প্রাইসে এখানে যাচ্ছে, তারপরেও যারা অ্যাকোমোডেট করতে পারতেছে। আলু ভর্তা ডাল নিয়ে একটা নিউজ হয়েছিল 300 টাকা আর 400 টাকা। হ্যাঁ, এখন করতে পারেন যে এইটা কি অ্যাডজাস্ট করা যায়? এটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করা যায়। যেমন অফ পিক টাইমে দেখবেন যে খুব বেশি ডিসকাউন্ট দেয়, রয়্যালটি লিপে 50% ডিসকাউন্ট দিয়ে বসে থাকে, তাই না স্যার? জি 60% আর প্রাইসটাও বেস প্রাইসটাও চেঞ্জ হয়ে যায়। রেডিসন আপনি যদি রয়্যাল টিউলিপের দেখেন এমনি বেস প্রাইস হচ্ছে 14,000 টাকা, সেটা থেকে ডিসকাউন্ট দিয়ে 6,000 টাকা দিয়ে পাওয়া যায়। আবার
নেটওয়ার্ক ভালো না। অনলাইনের সময় নেটওয়ার্কের প্রবলেম করে আমার ভিতরে। আমাকে কেউ শুনতে পাচ্ছেন স্যার? জি, এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। ঠিক আছে। এখন কথা হলো, আমার মতো যারা এত ঝামেলা মানুষ পছন্দ করে না, তারা চিন্তা করবে আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়েদের স্কুল, নিজের চাকরি, যেমন একটা ছুটি ম্যানেজ করে আমি অফ পিক টাইমেই যাব, কারণ এখন এই 14,000 20,000 হয়ে যায়, আর তখন 14,000 6,000 হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ, তারপরেও Right, sir. অ্যাকোমোডেশনটা ঠিক মতো করা যায় না তো এই সময়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাশ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হুজুকে বাঙালি আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, বাট কিছুটা হইলেও এটাকে আমরা বলি যে ডিমান্ডটাকে চেঞ্জ করে। তারপরেও স্যার আরো কিছু রিজন আছে। আবার ওয়ার্ল্ডের অন্যান্য দেশে দেখলাম যে তারা আসলে শীতে তেমন একটা বেড়াতে যায় না, তারা গ্রীষ্মকালে বেড়াতে যায়। আমাদের দেশে এখানে অপশনটা আছে, বাট প্রবলেমটা হচ্ছে স্কুলের একটা ব্যাপার আছে, পয়সার সাথে সিজন পড়ে গেছে। তারপরে হচ্ছে আপনার ছুটি, অ্যানুয়াল লিভ গুলি দেখা যাচ্ছে বছরের শেষে ব্যাংক বলেন বা আমরা নিজেরাও বলি বাধ্যতামূলক ছুটি নিয়ে নিতে হয়, তখন সেটা ডিসেম্বরটাই থাকে। তো ওইসব এইটাও একটা রিজন আছে। আমি যেটাই বললাম যে বিভিন্ন কারণে আমরা এই সময়ে যাই। এখন কোম্পানিগুলো কি করে, এই যে ডিমান্ডটা এটাকে একটু ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করে, একটু স্প্লিট করার চেষ্টা করে, অনেক সময় করা যায়। এখন এখান থেকে স্যার মানে যদি অন্যভাবে বলি 20% হয়তো করা যায়, যেমন নাকি সেটা করে ওইখানেও স্যার একটা ব্যাপার আছে, যেমন নাকি অনেক সময় ধরেন এখন 17 তারিখ 3 দিন বন্ধ হবে, তখন কিন্তু শীত থাকবে না, কিন্তু আপনি দেখবেন যে এখন থেকে বুকিং কনফার্মেশন করে ফেলছে। এখন ওই যে মাইন্ডসেট যেটা আছে সেটা যে কখন কাট টানবে, শীতে যারা যাবে না তারা দেখা যাচ্ছে 17 তারিখ নিয়ে প্ল্যান করলো। তো এই 17 তারিখে 3 দিনের, এখন হোটেলওয়ালারা কিন্তু 3 দিনে ঠিকই ওরাও এই যে সাপ্লাই ডিমান্ড যেটা ওরাও একটা ফরকাস্ট করে যে না এখানে এরকম চাহিদা আসবে, এই সেক্ষেত্রে তারা প্রাইসটা ভেবে সেট করে। আচ্ছা, এভাবে অনেক সময় দেখবেন যে যাই হোক আমাদের কনজিউমার বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট, তো এই ইস্যুগুলো থাকে। অর্থাৎ আপনি এইভাবে বিভিন্ন ধরনের প্রমোশন, আমাদের স্যার কনজিউমার বিহেভিয়ারটা ডিফারেন্ট, কিন্তু এটা অন্য দেশে হলে তারা কিন্তু ওই কাজটা ওইভাবে না করে সেটা হয়তো অন্য সময় করতো, তারা ওইভাবে প্ল্যান করতো। যেমন নাকি আমরা প্রতি বছর করছি, আমরা যারা কনজিউমার আছে তারাই তো আসলে সুযোগটা দিচ্ছে একতরফা একটা বিজনেস করার জন্য। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন দেখেন আরেকটা যে জায়গাটা হতে পারে যে আমরা আমাদের যে সাপ্লাই সাইডকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের বিভিন্ন জায়গা চিন্তা করতে হয়, আমাদের ইনভেন্টরির উপর কস্টটা কি হবে, আমাদের যদি ফ্লেক্সিবিলিটি করি তাহলে আমাদের কোন ধরনের কস্ট হবে, আবার যদি আমি স্বাভাবিকভাবে বলে নিচ্ছি, আবার যদি আমরা বিভিন্ন ধরনের প্রমোশন দেই, ডিসকাউন্ট দেই, তাহলে ব্যবসা বাড়বে না কমবে। আবার অনেক জায়গায় দেখা যায় যে ডিসকাউন্টটা আমাকে কি পিক টাইমে দিতে হবে, মানে লো ডিমান্ড পিরিয়ডে দিতে হবে, অনেকগুলো ইস্যু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে সেলস এর যে আনপ্রেডিক্টেবিলিটি থাকে, এই আনপ্রেডিক্টেবিলিটিটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, অথবা কিভাবে ডিল করতে পারি, অ্যাডাপ্ট করতে পারি, এটা হচ্ছে চ্যাপ্টার 9 এর পারপাস। এখানে আমি যেটা বলবো, আমাদের অনেক কিছুই জানা আছে, আমাদের প্র্যাকটিক্যালি বিভিন্ন জন বিভিন্ন টুলস হিসেবে আপনারা ইউজ করেন, অথবা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইউজ করি। তো এই ভেরিয়েবিলিটি ফ্রম ডিমান্ড পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, ফ্রম সাপ্লাই পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে অ্যাড্রেস করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হোয়াট উইল বি দ্য ইফেক্ট অন আওয়ার রেভিনিউ এন্ড কস্ট। এই দুইটা জিনিস আমাদের চিন্তা করতে হয়। এখানে কিছু ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স গুলার আমি যেটা বললাম থিমটা আমি বলে দিব। এখন আসি, অর্থাৎ সবসময় দেখবেন যে প্রেডিক্টেবল ভেরিয়েবিলিটি থাকে, অর্থাৎ ডিমান্ডের মধ্যে একটা সিজনালিটি বলেন, ট্রেন্ড বলেন, আনপ্রেডিক্টেবিলিটি বলেন, ভেরিয়েবিলিটি বলেন, এটা থাকে। এবং এটা আমরা যেটা বললাম, আমরা ফোরকাস্ট করে এটা অনেক সময় বের করা যায় যে আমাদের ডিমান্ডের ভেরিয়েবিলিটিটা, ডিমান্ডের আনপ্রেডিক্টেবিলিটিটা
আপনি ফোরকাস্ট করে বের করতে পারেন যে এখানে কোনো ট্রেন্ড আছে কিনা, এখানে কোনো সিজনালিটি আছে কিনা। তো লাস্ট ক্লাসে আমরা বলছি যদি আমার স্টক আউট হয়ে যায় ইট ইজ অলসো এ কস্ট, আর যদি আমার স্টক আউট না হয়ে যায়, আমরা ডিমান্ডকে যদি ফুলফিল করতে চাই তাহলে আমাদের এক্সেস ইনভেন্টরি রাখতে হবে, দিস ইজ অলসো এ কস্ট। আবার যদি আমি হাইলি রেসপন্সিভ হতে হয় তাহলে আমাকে কস্ট স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ কস্ট ইনকার করতে হবে। যদি আমরা কস্ট সেভিং হতে যাই তাহলে আমাকে কিছু রেসপন্সিভনেস স্যাক্রিফাইস করতে হবে। এখন এইটা কিন্তু এটাকে আমরা বলি একটা ট্রেড অফ। সুতরাং যখন আমরা এই ভেরিয়েবিলিটিটা অথবা আনপ্রেডিক্টেবিলিটিটা ডিল করতে যাব, অ্যাড্রেস করতে যাব, তখন আমাদের এই ধরনের একটা ট্রেড অফ এর ইস্যু থাকবে। এখন এই ট্রেড অফ আমরা কোন বেসিসে ডিসিশন নেব? বেসড অন আওয়ার ডিমান্ড, প্রফিট। কোথায় আমার সারপ্লাসটা বেশি হবে? সুতরাং প্রথম হচ্ছে দেয়ার আর টু ওয়েজ। নাম্বার ওয়ান, ম্যানেজ সাপ্লাই। Number two, manage demand in different ways. Manage supply through capacity, inventory, subcontracting, backlogs, and blah blah blah. আর ডিমান্ড হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিতে পারি, বিভিন্ন ধরনের প্রমোশন করতে পারি। এই ওয়েতে আমরা একটা ওয়েতে আমরা ডিমান্ডকে অ্যাডজাস্ট করতে পারি, আর একটা ওয়েতে আমরা সাপ্লাইকে অ্যাডজাস্ট করতে পারি। এখানে আমাদের অনেক উদাহরণ দেওয়া আছে, আমি অলরেডি একটা বলে ফেলছি যে ডিমান্ডকে কিভাবে অনেক জায়গায় দেখবেন এই ধরনের ডিসকাউন্ট দেয়। আবার সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখবেন যে লাস্টে আমরা ওয়ালটনের কথা বললাম, তারা যখন পিক আওয়ারে থাকে তারা ওই শুধু 3 মাসের জন্য বা 2 মাসের জন্য এক্সট্রা এমপ্লয়ি নিয়ে থাকে, তারা তাদের ক্যাপাসিটি ইনক্রিজ করে, নতুন নতুন আইটেম বাজারে ছাড়ে, তাই তো স্যার? যখন ডিমান্ডটা পিক থাকে নতুন নতুন আইটেম বাজারে তারা ছাড়ে। আর প্রোডাকশনকে তারা যেটা করে, এখানে অনেক কিছু আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলি যে ওয়ালটনের ওরা কি করে, প্রোডাকশন অ্যাডজাস্টমেন্ট করে। অর্থাৎ তখন প্রোডাকশন ইনক্রিজ করার জন্য আপনার এক্সট্রা এমপ্লয়ি দরকার হয়, এক্সট্রা এমপ্লয়ির জন্য তাদেরকে একটু 3 মাসের জন্য যেহেতু তাদেরকে হায়ার করি, দে আর পেইড লিটল বিট হায়ার রিলেটেড টু আর পার্মানেন্ট ওয়ার্কার, তাই তো স্যার? ওয়ালটনের যারা আছেন, মহাইমিনুল আছেন স্যার? আচ্ছা, যাই হোক, ওনারা আমাদের সাথে শেয়ার করছে। সুতরাং এইভাবে আমরা সাপ্লাই সাইড কেও ফ্রম আওয়ার ভিউ পয়েন্ট, বায়ার ভিউ পয়েন্ট, আমরা সাপ্লাই সাইড কে, অথবা আপনি করতে পারেন যে তখন আপনি সাবকন্ট্রাক্টে যেতে পারেন। সাবকন্ট্রাক্ট কেমন? যে আমি তো আই ক্যান নট হ্যান্ডেল দিস এক্সট্রা ডিমান্ড, সো লেটস সাবকন্ট্রাক্ট। সাবকন্ট্রাক্টের ক্ষেত্রে অনেক সময় প্রাইস ইনক্রিজ করতে পারে, কোয়ালিটি ফল করতে পারে, দেয়ার আর নাম্বার অফ ইস্যুস, বাট ইট ডিপেন্ডস ওয়েদার ইউ উইল গো ফর সাবকন্ট্রাক্টিং। আর একটা হচ্ছে ব্যাকলগ, যেটা বলছি যে ঠিক আছে আজকে আপনার অর্ডার দিলেন, I cannot fulfill your order, I will supply in the next month, and because of this I will give you some price concession. এই জিনিসগুলো হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে এটাকে ইউজ করে। আবার যেমন সাপ্লাই যদি আপনি অ্যাডজাস্ট করতে যান, তখন আমরা কি করি, অ্যাজ ইউজুয়াল অনেক কোম্পানি যেটা থাকে তাদের ক্যাপাসিটি ওভার দ্য ইয়ার সেম রাখে। যে সিজনে আপনার ডিমান্ডটা কম থাকে সেই সিজনের এক্সট্রা ইনভেন্টরি তারা রেখে যায়, দেন দিস এক্সট্রা ইনভেন্টরি ইজ অ্যাডজাস্টেড টু দ্য পিরিয়ড ইন হুইচ ডিমান্ড ইজ হায়ার। সেখানে কি দেয়ার ইজ এ ম্যাটার অফ ইনভেন্টরি কস্ট। আবার অনেকে ইয়া করে যে I don't need to adjust anything, I have a flexible production facilities, if the demand increase I can increase my production, if demand decreases I can decrease my production. কথা বুঝে আসছে স্যার? These are the ways. Now we have to take decision. আচ্ছা, তাহলে দেখেন কথা, আমাদের মেইন কথা এখন এই কথাটুকুই বারে বারে আসতে থাকবে। আমরা সাপ্লাই, আমাদের প্রথম ডিসকাশনের টপিক হচ্ছে হাউ ক্যান উই ম্যানেজ সাপ্লাই, দেন সেকেন্ড ডিসকাশন হচ্ছে হাউ ক্যান উই ম্যানেজ ডিমান্ড। সাপ্লাই কিভাবে আমরা ম্যানেজ করতে পারি? প্রথমে হচ্ছে আমরা প্রোডাকশন ক্যাপাসিটিকে অ্যাডজাস্ট করে উই ক্যান ম্যানেজ সাপ্লাই অফ প্রোডাক্টস। নাম্বার 2 হচ্ছে ইনভেন্টরি লেভেলকে অ্যাডজাস্ট করে উই ক্যান মিট ক্যাপাসিটি লেভেল, যেটা বললাম, আমি যদি প্রোডাকশন ক্যাপাসিটি কমাই বাড়াই অথবা প্রোডাকশন ক্যাপাসিটি কনস্ট্যান্ট রেখে সাবকন্ট্রাক্ট করি, দিস আর দ্য ওয়েজ। ইনভেন্টরি কিভাবে আমি এক্সট্রা প্রোডাকশন করে রাখি অথবা এক্সট্রা ইনভেন্টরি রাখি হুইচ উইল বি
adjusted to the high demand period. এখন এখানে in detail বলা আছে যে how we can manage capacity. Number 1, টাইম ফ্লেক্সিবিলিটি। আমি খুব সহজে বলবো, কারণ আমার মনে হয় যে এই যেহেতু আপনারা সবাই কি বলে জব হোল্ডার, you can go through these issues. Number 1, time flexibility from workforce. অনেক ক্ষেত্রে যে প্রোডাক্ট গুলা লেবার ইন্টেন্সিভ, that means labor is required in a high portion, সেক্ষেত্রে আমরা কি করি ওয়ার্ক ফোর্সের যে টাইম এটা ফ্লেক্সিবল করে দিতে পারি, অ্যাডজাস্ট করে দিতে পারি। যেমন নরমালি যেটা হয়, আমরা তো 2 শিফটে হয়, যে কোম্পানিগুলো ফর এক্সাম্পল 16 ঘন্টা 18 ঘন্টা থাকে, 2 শিফটে হয় না স্যার? একটা বলে আমরা ডে শিফটের এমপ্লয়ি চলে যায়, এরপর আমরা বলি ইভিনিং শিফট। হঠাৎ করে ইন এনি কেস ইফ ডিমান্ড ইনক্রিজেস, যদি কোনো ক্ষেত্রে ডিমান্ডটা ইনক্রিজ করে, আমরা যেটা করতে পারি ওয়ার্কফোর্স, আমরা সেম লেভেলে ওয়ার্কফোর্স রাখলাম, বাট তাদের টাইম অথবা ওয়ার্কিং আওয়ারে ফ্লেক্সিবিলিটি। দ্যাট মিনস আমি তাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা 6 ঘন্টা কাজ করতেন, এখন ডেইলি 10 ঘন্টা করে কাজ করেন, 8 ঘন্টা কাজ করতেন, আপনারা 10 ঘন্টা করে কাজ করেন, দেন ফর ওভারটাইম ইউ উইল বি পেইড এক্সট্রা অ্যামাউন্ট। অর্থাৎ যাতে এই লেবার তাদের ওয়ার্কিং আওয়ার কে আমি অ্যাডজাস্ট করে ফ্লেক্সিবল করে আই ক্যান ফুলফিল দ্য এক্সট্রা ডিমান্ড থ্রু হায়ার প্রোডাকশন। যেমন দেখবেন যে রোজার দিনে আমাদের গার্মেন্টস কর্মী যারা এত পরিমাণে পরিশ্রম করে, উই ক্যান নট ইমাজিন। অনেকে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়, আবার ফ্রাইডে গুলো সবগুলো কভার করতে হয়, ফ্রাইডে কভার করতে হয়। আমি জানি না এদেরকে ওইভাবে পেমেন্ট দেওয়া হয় কিনা, but this is one way we can manage capacity. Number 2, use seasonal workforce. অর্থাৎ দেখেন আপনার পার্মানেন্ট ওয়ার্কফোর্স থাকবে, সিজনালি যখন আপনার when the demand will increase you can use seasonal workforce, কিন্তু এখানে একটা কথা আছে, it will increase, they will be paid little bit higher and it will increase the production cost. আমার কথা বোঝা যাচ্ছে স্যার? অর্থাৎ যেখানে আপনার লেবারের পোরশনটা অনেক বেশি থাকে, যে ধরনের প্রোডাক্টে লেবার ইজ দা মেইন ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সেখানে আমরা যেটা করতে পারি যে সিজনের সময় যদি মেশিনের কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার না হয়, টেকনোলজিতে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার না হয়, তখন আমরা কি করতে পারি, উই ক্যান হায়ার সিজনাল ওয়ার্কফোর্স। নির্দিষ্ট সিজনের জন্য আমরা তাদেরকে হায়ার করলাম, দে উইল বি পেইড লিটল বিট হায়ার, কারণ you are hiring them for 3 months, and thus you can adjust the production capacity. Third portion, you can go for a mixed approach. অনেক ক্ষেত্রে দেখবেন যে প্রোডাকশনের আপনি একটা পোর্শন স্পেশালাইজড করেছেন, যে পোর্শনের ডিমান্ডটা প্রেডিক্টেবল, আর যে ডিমান্ডটা আনপ্রেডিক্টেবল সেই পোর্শনটা আপনি ফ্লেক্সিবল করে দেন। এটা কিন্তু আবার আমি মনে করি দিস approach will not be applicable for all type of product or all type of market. অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে এই ক্ষেত্রে আমি স্পেশালাইজড, এখানে আমার ডিমান্ডটা খুব প্রেডিক্টেবল আছে, স্টেবল ডিমান্ড, সেখানে আপনি স্পেশালাইজড ফ্যাসিলিটি ইউজ করলেন। যে পোর্শনটা আপনি দেখবেন যে না এখানে আমার ডিমান্ডটা ভেরিয়েবিলিটি আছে, সেখানে আপনি ফ্লেক্সিবল প্রোডাকশন ইউজ করলেন, যাতে ওই ডিমান্ডটা, ওই পোর্শনের ডিমান্ডটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এখানে লেখা আছে an electronics component manufacturer might have specialized facilities for each type of circuit board as well as flexible facility that can manufacture all types of circuit. এটি ফান্ড আছে, আপনি যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে চান তাহলে এইভাবে আপনি কি বলে ক্যাপাসিটি ম্যানেজ করতে পারেন। নাম্বার 1, সাবকন্ট্রাক্টিং, খুব সহজ জিনিস। যে পোর্শনে আপনার যতটুকু লাস্ট ক্লাসে বলছিল গার্মেন্টস এ এক্সট্রা
অর্ডার অনেক সময় নিলে সাব কন্ট্রাক্টিং করি আমরা। যেটা হয়, আপনি যে পোর্শনটা ম্যানেজ করতে পারেন, ইউ উইল প্রডিউস দ্যাট পোর্শন। ইফ দেয়ার ইজ এন এক্সট্রা ডিমান্ড, দেন ইউ ক্যান সাব কন্ট্রাক্ট দ্যাট পোর্শন। অর্থাৎ আপনার কাছে $5 লাখ পিসের অর্ডার আসছে, আপনি 4.5 লাখ পিস প্রডিউস করতে পারেন। হঠাৎ যেহেতু পিক টাইম, 50,000 পিস আপনি বাইরের কাউকে দিয়ে এক্সট্রা ডিমান্ড ফিল আপ করলেন। আপনার ক্যাপাসিটির বাইরে, যেটা আপনার প্রোডাকশন ফ্লেক্সিবল করতে হলো না। সেক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হয়, নাম্বার 1 কস্ট, নাম্বার 2 কোয়ালিটি। অনেক সময় বাইরে কাউকে দিয়ে করলে কস্ট এবং কোয়ালিটিতে চেঞ্জ আসে। আর একটা হচ্ছে টোটাল প্রোডাকশন প্রসেসটা আপনি ফ্লেক্সিবল করে ফেলবেন। Whether it is higher demand or higher supply, it does not matter, higher demand or lower demand, you have a flexible production process, and you can also, with the changes in demand, you can also change the production capacity. But আমি আবার বলি, flexible production capacity করলে আপনি টেকনোলজিক্যালি একটু সাউন্ড হতে হয়, সেক্ষেত্রে অনেক সময় কস্ট বেড়ে যায়। এখন আমার কোশ্চেন হচ্ছে, which one we will apply? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি জি স্যার, শুনতেছি। মনে হচ্ছে ঘুমাইছেন। নীরবতা পালন করতেছেন কেন? আসি স্যার, নীরবতা পালন করতেছেন একেবারে। শুনতেছি স্যার মনোযোগ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, which one I have to apply or I will apply? কোনটা আমি অ্যাপ্লাই করব? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে না স্যার? প্রোডাক্ট, মার্কেট, কনজিউমারদের বিহেভিয়ার, দেয়ার আ নাম্বার অফ ইস্যুস। ডিপেন্ড করবে যে আসলে আমি কোন পদ্ধতিতে যাব। এবং আর একটা জিনিস হচ্ছে, আমরা এখানে কিছু কি বলে ম্যাথ বলবো, অর্থাৎ আমি ক্যালকুলেশন করব, ইন হুইচ মেথড মাই প্রফিট উইল বি হায়ার অর হাইয়েস্ট। স্যার একটা জিনিস ইয়া ছিল, আমরা যে দুইটা ভিওর কথা বলে, একটা পুশ ভিও এবং পুল ভিও। সেক্ষেত্রে পুশ ভিওতে তো বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং বা এদের তেমন কিছু করারই থাকে না, অর্ডারের ভিত্তিতে সেটা হয়। পুল ভিওতে হয়তো বা ফরকাস্টিং বা ডিমান্ড এই জিনিসগুলো নিয়ে করতে হয়। এখানে রিটেলার হয়তো সে তার মতো করে সে সাজাবে, ম্যানুফ্যাকচারিং সেভাবে অর্ডার করবে। এই ব্যাপারটা স্যার কিভাবে দেখা যায় এখানে? আচ্ছা, আমি আগে বলি যে পুশ ভিউ হচ্ছে ডিমান্ডটা আপনি কিভাবে আসতেছে, খুব খেয়াল করবেন। এখন পুল ভিউ মানে এইটা না, যে পুশ মানে এটা না যে আমি যা চাচ্ছি বা আমি যতটুকু চাচ্ছি বা আমি ডিমান্ড যতটুকু ক্রিয়েট করতে পারতেছি, ব্যাপারটা কিন্তু আসলে কমপ্লিটলি এটা না। যেমন আমরা পুশ ভিউতে যেটা বলি যে অ্যাজ এ সেলার আমাকে কাস্টমারদেরকে কনভিন্স করতে হবে, কাস্টমাররা সেটা পারচেস করবে, তাই তো স্যার? জি স্যার, এক্স্যাক্টলি। পুল ভিউ যেটাকে বলি যে অর্ডার আমার দিকে আসবে, দেন আই উইল সাপ্লাই। এখন কথা হচ্ছে, এই যে আমি অর্ডারটাকে ক্রিয়েট করি অথবা আমার কাছে অর্ডার আসুক, দুটিই কিন্তু আনসার্টেইন। যেমন আমরা এখানে পড়বো যে আমি যখন একটা প্রমোশন করব, অ্যাডভার্টাইজমেন্ট করব, আমি কিন্তু এক্স্যাক্টলি, এটা কিন্তু পুশ ভিউ, তাই তো? যে মানুষকে আপনি এনকারেজ করতেছেন আমার প্রোডাক্ট কেনেন, এই কারণে এটা ভালো, পাবলিক আপনার প্রোডাক্ট কিনবে, তাই তো? এখন আপনার ওই প্রমোশনের জন্য হাউ মাচ ডিমান্ড উইল চেঞ্জ, এটা কিন্তু এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। অর্থাৎ আমরা আজকে যেটা বললাম, এটা হচ্ছে আমাদের ডেটা নিয়ে ডিল করতে হবে। অর্থাৎ ওয়েদার মাই সাপ্লাই চেইন ইজ, মানে ডেটাটা আমরা কোথায় পাবো, কতটুকু ডিমান্ড আছে বা কাস্টমার কতটুকু চাচ্ছে, এই ডেটা হচ্ছে আপনার টাইম সিরিজ ডেটা লাগে। আমরা বলছিলাম ফোরকাস্টিং এর ক্ষেত্রে আমাদের যে মেথডটা ছিল, এর মধ্যে প্রথম মেথডটা কি ছিল বলেন তো স্যার? মনে আছে আপনাদের? অ্যানালিটিক্যাল ডাটার উপর বেসড অন অ্যানালিটিক্যাল। প্রথম মেথডই বলছি হচ্ছে কোয়ালিটেটিভ অর জাজমেন্টাল। ইয়েস। অর্থাৎ আমার কাছে যদি কোনো ডেটা নাই থাকে, সেক্ষেত্রে আমার প্রথমে কথা হচ্ছে, ঠিক আছে আমার এই কম্পিটিটর
যারা আছে, কোম্পানি যারা আছে, তাদের কাছ থেকে আমি ডাটা নেই। বলে স্যার আমি একাই একা, আর কেউ নাই, তখন কি করব? কারণ আমার যদি ডেটা যদি আমার না থাকে, এখন তখন আনপ্রেডিক্টেবিলিটি আমি বের করবো কিভাবে? আমার কথা বুঝতে পারছেন স্যার? তখন আমরা বলছি যে আপনার কোয়ালিটেটিভ জাজমেন্টে যেতে হবে, আপনার এক্সপেরিয়েন্স কি বলে সেই হিসেবে আমাদেরকে আগাইতে হবে। আমার এক্সপেরিয়েন্স কি বলে সেই হিসেবে আমাকে আগাইতে হবে। যেমন দেখেন যে আমি আপনাদেরকে বলছি কিনা যে এই টয়োটা গাড়ির ম্যানুফ্যাকচারিং কথা, যখন আরব আর ইসরায়েল যুদ্ধ হয়, তখন হঠাৎ করে তেলের দাম বেড়ে যায়। তেলের দাম বাড়লে দেখবেন যে গাড়ি যত বড় হয় তার ইঞ্জিন ক্যাপাসিটি তত বেশি হয়, ফুয়েলও তত বেশি লাগে, তাই তো? হ্যাঁ, জি। টয়োটার যে ম্যানেজার সে কি করছে, আচ্ছা ঠিক আছে, ভালো একটা ডিমান্ড, এখন প্রচুর পরিমাণে আমাদের স্মল কার ম্যানুফ্যাকচার করতে হবে, কথা বুঝেন? হ্যাঁ স্যার, সে একটা ফোরকাস্ট করে এমন একটা অটোমেটেড, এমন একটা অটোমেটেড প্রোডাকশন প্রসেস ডেভেলপ করছে যেখানে খুব ইফিশিয়েন্টলি এন্ড ইফেক্টিভলি ছোট কার ম্যানুফ্যাকচার করা যায়। ফর এক্সাম্পল 6 মাস 1 বছর সময় লাগছে, তারা প্রোডাকশন শুরু করে দিছে। এর মধ্যে ঘটনা ঘটছে যে যুদ্ধ থেমে গেছে, তেলের দাম কমে গেছে, আবার বড় যে গাড়ি ছিল বড় গাড়ির ডিমান্ড বেড়ে গেছে। বোঝা আসছে স্যার? অনেক ক্ষেত্রে আবার বিকল্পটা আছে স্যার, অনেকে যে চিন্তা করে যে তেলটাকে কিভাবে কম ইউটিলাইজ করে, কম ব্যবহার করে সৌর বিদ্যুৎ বা অন্যভাবে বা তেল কমানো যায়, তেল কমে বেশি গাড়ি চালাতে আছে। হ্যাঁ, এটা একটা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় যেমন টয়োটার ম্যানেজারের কাছে কিন্তু কোনো ডেটা ছিল না, তাকে যেটা কি করতে হয়েছে, পার্সোনাল জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয়েছে, তাই তো স্যার? এবং এখানে তাদের মধ্যে মতবিরোধ ছিল, কেউ কেউ বলছে যে না, এদিকে যাওয়া উচিত না, বাট আলটিমেটলি ডিসিশন হয়েছে দে উইল গো ফর দিস। আমি যেটা বলছি, তাদের একটা ডেটা ছিল না, বাট বেসড অন দেয়ার জাজমেন্ট তারা কিন্তু পলিসি ফর্মুলেট করছে এবং ইট ফেইলড। যেটাই হোক, যখন আমার হাতে কোনো ডেটাই থাকবে না, তখন আমাকে কোয়ালিটেটিভ জাজমেন্টটা অ্যাপ্লাই করতে হবে। আর এখন আমরা যেটা বলতেছি, এটা ডেটা নিয়ে ডিল করবে, বুঝতে পারছেন স্যার? আর যদি বলেন স্যার ডেটা, আমার ডেটা যদি না থাকে, তখন হয়তো বা আপনি সেম জিনিসই করবেন, আপনার জাজমেন্ট ইউজ করতে হবে, আমি কি বোঝাইতে পারছি স্যার? এই ক্ষেত্রে জাজমেন্ট যখন ইউজ করবে, একে তার পার্সোনাল এক্সপেরিয়েন্স নাকি কোম্পানি অর্গানাইজেশন করে? আপনার যদি কম্পিউটারদের ডেটা থাকে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, আর আপনার যদি কোনো কিছুই না থাকে তাইলে আপনি এক্সপেরিয়েন্স ইউজ করতে পারেন। আবার বললেন স্যার আমার তো এক্সপেরিয়েন্স নাই, তাহলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে, আল্লাহ বলে আপনার দিল যেদিকে চাই, যে জাজমেন্টটাই আপনি ইউজ করেন ওই দিকে আগাইতে হবে। আর আমরা এখন যেটা বলতেছি, উই হ্যাভ সাম ডেটা। যদি কোনো ডেটা আমাদের না থাকে, আর জাজমেন্ট মানে হচ্ছে যে আপনার পার্সোনাল, এটা এক্সপেরিয়েন্স। বলতে পারেন স্যার এই ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্সও নাই, তাইলে কি আপনাকে যেটা করতে হবে যে, তখন আমরা যেটা বলি আন্দাজ বোঝেন না স্যার? জি স্যার। এটা হচ্ছে আমাদের ওই দিকের ভাষা। ঠিক আছে, আন্দাজে চলে গেছি, অর্থাৎ এরকম একটা ধারণা করছিলাম। যেটাই বলেন, যেমন আমরা যখন একদম এক্স্যাক্টলি ডেটা নিয়েও ফরকাস্ট করি, এই ফোরকাস্টিং এর প্রথম একটা ওয়ার্ড বলছিলাম, ফোরকাস্টিং এর ক্যারেক্টারিস্টিক্স, একটা সেন্টেন্স মনে আছে স্যার? ফোরকাস্টিং ইজ অলওয়েজ ইনকারেক্ট, মনে আছে না স্যার? জি স্যার। এটা ইনএকুরেট, এটা অ্যাকুরেট না।
সুতরাং আমার পার্সোনাল জাজমেন্ট ইউজ করলে সেখানে ইনঅ্যাকুরেট হবে, অথবা সেখানে হওয়ার ফোরকাস্ট এরর বেশি হবে। আপনি ডেটার উপর বেস করে করলে সেখানে ফোরকাস্ট এররটা কম হবে। আচ্ছা, যাই হোক, মেইন এক থিং হচ্ছে- ডেভিয়েশনটা একটু কমানো আর কি, হ্যাঁ হ্যাঁ, কতটুকু কমানো যায়। এটা আবার অনেক সময় দেখা যায় যে ডেটার চেয়ে পার্সোনাল জাজমেন্টটা, বিশেষ করে যারা এক্সপেরিয়েন্স, তখন আপনি যদি হাইলি এক্সপেরিয়েন্স হন তখন অনেক সময় দেখবেন যে ডেটার চেয়ে জাজমেন্টটা অনেক বেশি কাজে লাগে। এটা ডিপেন্ড করে। হ্যাঁ, কোয়ালিটেটিভ হ্যাঁ। যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ লাস্ট ক্লাসে আমি বলছি যে ব্যবসায়ীরা নামাজ পড়ে বেশি, জি, কারণ তারা দেখে যে ভাগ্য অনেক কিছু, মানে ভাগ্য তারা দেখে যে হঠাৎ করে এই লট আনছি 10 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, আর একটা লট আনছি সেখানে 2 লাখ টাকা লস হয়ে গেছে। আর চাকরিজীবীরা দেখে প্রত্যেক মাসে একটা ক্রিং করে একটা মোবাইলে আওয়াজ আসবে, মোবাইলটা করে দেখলেন যে টাকা আসছে 50,000, 1 লাখ, 1.5 লাখ প্রত্যেক মাসের শুরুতে। সুতরাং তাদের আবার চিন্তা ভাবনা কম থাকে। আচ্ছা, যাই হোক, ওটা একটা জোকস, বাট এটার প্র্যাকটিক্যালি এটা কারেক্ট। যাই হোক, এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা ইনভেন্টরি ম্যানেজ করতে পারি। এক্সকিউজ মি স্যার, জি। একটা কথা, জি স্যার। ডেটা তো স্যার ভুল হতে পারে না, কিন্তু জাজমেন্ট যত এক্সপেরিয়েন্স ব্যক্তি হোক না কেন ভুল হতে পারে। একটা হচ্ছে ডেটা জি, ভুল correct. হতে পারে না, ডেটা ভুল হতে পারে না, কিন্তু ফোরকাস্ট ভুল হতে পারে। ফোরকাস্ট ভুল হবেই। আচ্ছা, জি অভিজিৎ, আপনি বুঝতে পারছেন? উই আর টকিং অ্যাবাউট ফোরকাস্ট। ডেটা ভুল হতে পারে না, প্রিভিয়াস যে ডেটা আপনার কাছে আছে সেটা তো ডেটা আছে, দিস ইজ 100% কারেক্ট। কিন্তু আপনি ভবিষ্যতের জন্য ওই ডেটার উপর বেস করে আপনি যে ফোরকাস্ট করবেন ওইটা কিন্তু ইনকারেক্ট, ইনঅ্যাকুরেট। আচ্ছা, আপনি যখন পার্সোনাল জাজমেন্ট ইউজ করবেন সেক্ষেত্রেও কিন্তু ভুল হইতে পারে। জি এখন আপনি বলতে পারেন স্যার এইখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, ওইখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, হতে পারে। বুঝতে পারছি স্যার। গাড়িতে আছেন, কাইন্ডলি। হ্যাঁ, এত গাড়ি চলে কোথায়? গাড়ি তো রাস্তায় চলে, মনে রাস্তায় কেউ আছে। কেউ একজন মনে হয় রাস্তায় আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করতে পারি। নাম্বার 1, ইউজিং কমন কম্পোনেন্ট, মাল্টিপল প্রোডাক্ট। অনেক সময় দেখা যায় যে আপনারা যদি ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আমরা ইউজ করি, যাদের র ম্যাটেরিয়াল সেম দরকার হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে পারি। যেমন ওষুধের ক্ষেত্রে আমরা বলি, ওষুধের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওষুধ দেখবেন শুধু কম্পোনেন্ট গুলা চেঞ্জ করে দেওয়া, নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা, তাই না স্যার? যদি অলমোস্ট সেম র ম্যাটেরিয়াল আপনি ইউজ করেন মাল্টিপল প্রোডাক্টের জন্য, ফর এক্সাম্পল ABC 3টা প্রোডাক্ট আপনি বাজারে সাপ্লাই দেন, 3টা প্রোডাক্ট সেম ম্যাটেরিয়াল ইউজ হয়, তো আপনি কি করলেন যে সেম কম্পোনেন্ট ইউজ হওয়ার কারণে আর এই 3টা প্রোডাক্ট কখনো এর ডিমান্ড বাড়ে, কখনো বি এর ডিমান্ড বাড়ে, কখনো সি এর ডিমান্ড বাড়ে। আপনি কি করলেন, যখন সি এর ডিমান্ড বাড়বে, যেহেতু আপনার সেম কম্পোনেন্ট ইউজ হয়, সি বেশি প্রোডাকশন করবেন, এ বি প্রোডাকশন কমাই দিবেন। যখন এ এর ডিমান্ড বাড়বে তখন এ বেশি প্রোডাকশন করবেন, বি আর সি এর ডিমান্ড বাড়বে। তখন দেখা যাচ্ছে যদি সেম কম্পোনেন্ট আপনার ইউজ হয়, তখন দেখা যাবে যে আপনার ইনভেন্টরিতে খুব বেশি ফোকাস করতে হচ্ছে না। ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য ইনভেন্টরি। ঠিক আছে স্যার? অর্থাৎ আমি সেম ইনভেন্টরি রাখতেছি, যেহেতু সেম ইনভেন্টরি আমার মাল্টিপল প্রোডাক্টের জন্য ইউজ হচ্ছে, যে প্রোডাক্ট গুলো আসলে এক এক সময় এক একটা প্রোডাক্ট ফ্লাকচুয়েট করে, তখন দেখা যাবে যে আমি সেম ইনভেন্টরিটা দিয়ে আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু সেখানে প্রত্যেকটা ইনভেন্টরির জন্য যদি অলমোস্ট হাই পিক টাইম, অফ পিক টাইম সেম হয়, তখন কিন্তু করতে পারবেন না। জি, কারেক্ট। আচ্ছা, দেখেন আরেকটা হচ্ছে যে বিল্ড ইনভেন্টরি অফ হাই অর প্রেডিক্টেবল ডিমান্ড প্রোডাক্টস। When most of the product a farm produces at the same peak demand season,
the previous approach is not feasible, যেটা আমি বললাম। In such environment, it is best for the firm to build products that have more predictable demand during the off-season because there is less to be learned about the demand by waiting. অর্থাৎ এখানে আমরা যেটা করতে পারি, যে প্রোডাক্টের হাই ডিমান্ড থাকে সেটাকে আমরা ইনভেন্টরি হিসেবে রাখতে পারি। Production of more uncertain items should take place closer to the selling season. When demand is more predictable, consider a manufacturer of winter jacket that produces. অর্থাৎ এখানে ওই যেটা আমাদেরকে দেখতে হয় যে কোন প্রোডাক্টের ক্ষেত্রে যদি হাই ডিমান্ড অথবা প্রেডিক্টেবল ডিমান্ড প্রোডাক্টের ক্ষেত্রে হয় যে আপনি ডিমান্ডটা সহজে প্রেডিক্ট করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার কখন বেশি হবে, যখন বেশি হবে তখন বেশি প্রোডাকশন করলেন, যখন কম হবে তখন কম প্রোডাকশন করলে আপনি ইনভেন্টরিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে স্যার? অর্থাৎ যখন দেখবেন যে না আপনার কাছে ডেটা আছে এই সিজনে আমার বেশি সেল হয়, আপনি সেখানে বেশি প্রোডাকশন করবেন, এই সিজনে আমার কম হয় কম প্রোডাকশন করবেন এবং আপনি ওইভাবে ইনভেন্টরিকে অ্যাডজাস্ট করে নেবেন, তখন আপনার ইনভেন্টরি ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আগেই বলতেছি আমরা লাস্টে যে পার্টটা আসবো, কস্ট ইজ ইম্পর্টেন্ট। এখন আসেন ম্যানেজিং ডিমান্ড। ম্যানেজিং ডিমান্ডের হচ্ছে আমরা মোটামুটি একটাই অ্যাপ্রোচ, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রমোশন অথবা ডিসকাউন্ট অফার করা। বুঝে আসছে স্যার? অর্থাৎ আমরা পিক টাইমে অথবা অফ পিক টাইমে বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস অথবা ডিসকাউন্ট অফার করতে পারি, যার কারণে অফ পিক টাইমের যারা বায়ার আছে, পিক টাইমের যারা বায়ার আছে তারা অফ পিক টাইমে পারচেস করবে ডিউ টু প্রাইস ডিসকাউন্ট। এখন আমি যদি প্রাইস ডিসকাউন্ট দিই বা প্রমোশন করি, প্রমোশনের কারণে ডিমান্ডে তিন ধরনের ইফেক্ট পড়তে পারে। প্রথম হচ্ছে মার্কেট গ্রোথ করতে পারে, অর্থাৎ নরমালি কি বলে আপনি প্রমোশন করলে সেলস বাড়বে। আমার কথা বুঝতে পারছেন স্যার? যে কোনো প্রোডাক্টের আমরা যদি ডিসকাউন্ট দিই বা প্রমোশন করি তার সেলস বাড়বে, এটাকে আমরা বলি মার্কেট গ্রোথ। সেকেন্ড হচ্ছে স্টিলিং শেয়ার। মার্কেট গ্রোথ হচ্ছে আমার আইদার নিউ অর এক্সিস্টিং কাস্টমারের যে কনজাম্পশন সেটা ইনক্রিজ করবে, এটাকে আমরা বলি মার্কেট গ্রোথ। যেমন বাঙালি দেখবেন যে কোনো জিনিসের দাম কম হলে বাঙালি একটু বেশি কেনে, দেখছেন না স্যার? ইন্ডিয়াতে ওই চায়নাতে আমরা কি দেখছি পিকিলিয়ার জিনিস, সেক্ষেত্রে কোয়ান্টিটি বেশি কিনলে প্রাইস বেড়ে যায়। তা আসলে আমরা ওই যখন চায়নাতে ছিলাম, আমাদের দেশে দেখবেন যে যখন কোয়ান্টিটি বা নাম্বার অফ ইউনিট আপনি বেশি কিনবেন আমরা প্রাইস ডিসকাউন্ট দিই, তাই না স্যার? আর চায়নার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোয়ান্টিটি বেশি কিনলে প্রাইস বাড়ে কমাচ্ছে। হতে পারে ওদের কনজিউমার বিহেভিয়ার এরকম অথবা ওদের পলিসি এরকম। যেটা হয় নরমালি আমি যখন কোনো প্রোডাক্টের প্রমোশন করি তখন ওই প্রোডাক্টের সেল বাড়বে, আইদার এক্সিস্টিং কাস্টমাররা বেশি কনজিউম করবে অথবা নতুন কাস্টমাররা আমার প্রোডাক্ট পারচেজ করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্টিলিং শেয়ার। দ্যাট মিনস আমি যদি আমার প্রোডাক্টের জন্য প্রমোশন করি বা ডিসকাউন্ট দিই, যেমন আমার প্রোডাক্ট হচ্ছে এ, কম্পিটিটরদের প্রোডাক্ট হচ্ছে বি, আমি যদি আমার প্রোডাক্টের জন্য ডিসকাউন্ট দিই তাহলে হতে পারে যারা কম্পিটিটরদের প্রোডাক্ট বি প্রোডাক্ট কিন্তু আমার প্রমোশনের কারণে ওই বি প্রোডাক্ট ওয়ালারাও আমার প্রোডাক্ট পারচেজ করতেছে, দে আর পারচেজিং মাই প্রোডাক্ট instead of purchasing the product of my competitor. বুঝে আসছে স্যার? অর্থাৎ আমি কম্পিটিটরদের মার্কেট শেয়ার আই এম স্টিলিং, সেই জন্য এটাকে বলে স্টিলিং শেয়ার। আর একটা হচ্ছে ফরওয়ার্ড বাইং। ফরওয়ার্ড বাইং হচ্ছে মার্কেটও গ্রো করবে না, অন্য কোম্পানির কাস্টমার আমার কাছে আসবে না,
বাট আমারই যারা পিক টাইমে পারচেস করতো তারা প্রাইস কমের কারণে অফ পিক টাইমে পারচেস করবে, যার কারণে পিক টাইমে আমার যে ডিমান্ডের প্রেসার ইট উইল ডিক্রিজ। আমি কি বুঝাইতে পারছি স্যার? স্যার এই একটু ক্লিয়ার করেন। এই তিনটা জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জি এই তিনটার জিনিসের উপর বেস করে আদৌ আপনি প্রমোশন করবেন কিনা এবং আপনি ইন হুইচ টাইম ইউ উইল প্রমোট ইউর প্রোডাক্ট, আইদার পিক টাইম অর অফ পিক টাইম। ওকে আবার বলি, যখন আমি প্রমোশন করব বা ডিসকাউন্ট দেব তখন তিনটা ইফেক্ট হতে পারে। প্রথম ইফেক্ট হচ্ছে আমার বিক্রি বাড়বে, অর্থাৎ প্রমোশন দিলে যে পরিমাণ সেল হইতো, না দিলে যে পরিমাণ সেল হইতো, প্রমোশন দেওয়ার কারণে আমার সেল বেড়ে যাবে। নাম্বার 2, আমার প্রোডাক্টের প্রমোশনের কারণে যে কাস্টমাররা অন্য প্রোডাক্ট পারচেস করতো, অন্য ব্র্যান্ডের বা অন্য কোম্পানির প্রোডাক্ট পারচেস করতো, দে আর পারচেসিং মাই প্রোডাক্ট। গুড, গ্রোথ হচ্ছে। নাম্বার 3 যেটা হচ্ছে, আমরা এটা গ্রোথ, ওয়ান কাইন্ড অফ গ্রোথ। এটাকে আপনি কি করতেছেন, অন্যের কাস্টমারকে চুরি করে নিয়ে আসতেছেন। ওকে নাম্বার 3, আপনার যারা কাস্টমার তারা অফ পিক টাইমে ডিসকাউন্ট দেওয়ার কারণে তারা পিক টাইমের পরিবর্তে অফ পিক টাইমে পারচেস করতেছে। অর্থাৎ আপনি 2 মাস আগে পারচেস করতো, এখন 2 মাস পরে পারচেস করতেছে, অথবা 2 মাস পরে পারচেস করতো, 2 মাস আগে পারচেস করতেছে। এটাকে আমরা বলি ফরওয়ার্ড বাইং। ব্যাপারটা ক্লিয়ার স্যার? জি সুতরাং আমরা যখন এই প্রমোশন করব তখন আমাদেরকে এটা খুব কেয়ারফুল থাকতে হবে। মাথায় রাখতে হবে। হ্যাঁ আমরা যখন প্রমোশন করব তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে প্রমোশনের কারণে আমাদের এই 3 ইফেক্টের হুইচ ইফেক্ট ইজ ইফেক্টিভ। বুঝে আসছে স্যার? তার উপর বেস করে আমরা ডিসাইড করব যে হুইচ অপশন উইল অ্যাপ্লাই ইন হুইচ টাইম। দেখেন এখানে আমি বলতেছি, যদি হাই ফরওয়ার্ড বাইং হয়, অর্থাৎ আপনি যদি ডিসকাউন্ট দেন তাহলে ওই পিক টাইমের কাস্টমার অফ পিক টাইমে পারচেস করে রাখবে, তাহলে আমরা কখন প্রমোশন দেব? যখন ডিমান্ডটা লো থাকবে। খুব খেয়াল করেন কিন্তু স্যার, বোঝা আসছে? অর্থাৎ যদি আমরা দেখি যে এই প্রোডাক্টের ক্ষেত্রে ফরওয়ার্ড বাইংটা অনেক বেশি, তখন আমরা লো ডিমান্ডের টাইমে পিরিয়ডে আমরা কি করব, এই ডিসকাউন্টটা দিব। আরে কে যেন খাওয়া দাওয়া করতেছে আর এদিক দিয়ে ক্লাসে। এই আপনারা যদি দেখেন আশেপাশ থেকে সাউন্ড, আমি তো দেখি আমার মেয়ে সাউন্ড করলে আমি সঙ্গে সঙ্গে মিউট করে দিই, এই আমাদের ফ্লোটা নষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করবেন। যখন দেখবেন যে আপনার ফরওয়ার্ড বাইং অনেক বেশি হয়, অর্থাৎ আপনি যদি ডিসকাউন্ট দেন তাহলে আপনার কনজিউমাররা আগে অথবা পরে পারচেস করবে, সেক্ষেত্রে আমরা যখন লো ডিমান্ড থাকবে তখন আমরা ডিসকাউন্ট অফার করব। যদি দেখেন যে স্টিলিং হচ্ছে, অর্থাৎ অন্যের কাস্টমার আপনার প্রোডাক্ট পারচেস করতেছে, তখন ডিমান্ডটা যখন পিক হয় তখন ডিসকাউন্ট দিবেন। কেন? ওকে গট দ্য পয়েন্ট। ওকে স্যার কেন পিকে দিব স্যার? কেন? কারণ তখন তো পারচেস বেশি হবে, বায়াররা বেশি পারচেস করবে, আর আপনি ডিসকাউন্ট দেওয়ার কারণে অন্যের বায়াররা বেশি আপনার প্রোডাক্ট পারচেস করবে, আপনার প্রফিট হবে। এবং ইন ফিউচার কাস্টমারটা আমার হয়ে থাকতেও পারে, নতুন হ্যাঁ, আপনার হয়ে যাবে কাস্টমার। রাইট এটাকে আপনাকে ঠিক করতে হবে। নাম্বার 3, যদি ওভারঅল মার্কেট শেয়ার ইনক্রিজ করে, এই যেমন আপনার প্রোডাক্ট, আপনার কাস্টমাররা বেশি প্রোডাক্ট পারচেস করতেছে, নতুন প্রোডাক্ট পারচেস করতেছে, তখন আপনাকে পিক টাইমে অফার করতে হবে। বুঝে আসছে স্যার? আবার যখন দেখবেন আপনার মার্জিনটা অনেক হাই,
তখন আপনি পিক টাইমে অফার করবেন যাতে আপনার সেলসটা বেড়ে যায়। নাম্বার, যদি মার্জিনটা লো হয় তখন আপনি যখন লো ডিমান্ড থাকবে তখন আপনি অফার করবেন। যেমন হোল্ডিং কস্ট যদি অনেক বেশি হয় তখন লো ডিমান্ডের ক্ষেত্রে আমরা প্রমোশন অফার করব যাতে হাই ডিমান্ডের সময় এই আগে অথবা পরে কাস্টমাররা পারচেজ করে। যদি কস্ট অফ চেঞ্জিং ক্যাপাসিটি অনেক বেশি হয় তখন আমরা ক্যাপাসিটি চেঞ্জ না করে আমরা লো ডিমান্ডের ক্ষেত্রে আমরা প্রমোশন দেব যাতে কাস্টমাররা ফরওয়ার্ড বাইং করে। এখন কথা হচ্ছে এই ফরওয়ার্ড বাইং কাজ করবে কিনা এটাও কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ রিটেইলারদের হোল্ডিং কস্ট যদি অনেক বেশি হয় তাহলে দেখবেন যে তারা ফরওয়ার্ড বাইং করতে চাবে না। বুঝতে পারছেন স্যার? হ্যালো, জি স্যার, জি স্যার। রিটেইলারদের হোল্ডিং কস্ট যদি অনেক বেশি হয় তাহলে তারা ফরওয়ার্ড বাইং করতে চাবে না। আবার হাই প্রমোশন ইলাস্টিসিটি অফ কনজিউমার, অর্থাৎ প্রমোশন কতটুকু করতেছেন আপনি। প্রমোশন বেশি দিলে তারা বেশি পারচেজ করবে, প্রমোশন কম দিলে কম পারচেজ করবে। এই ইলাস্টিসিটি আমরা বলি। ইলাস্টিসিটি যদি হাই হয় তাহলে কিন্তু ওই ফরওয়ার্ড বাইং, রিটেইলাররা ফরওয়ার্ড বাইং কে তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ অনেক বেশি প্রমোশন দিতে হবে তাদেরকে। এই ধরনের ইস্যুগুলো আছে, আপনারা এই টেবিলটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আচ্ছা, এখন কোন কোন ফ্যাক্টর গুলো আমাদেরকে ফরওয়ার্ড বাইং এর প্রমোশন আর ডিসিশনকে ইম্প্যাক্ট করে? প্রথমে হচ্ছে ইম্প্যাক্ট অফ প্রমোশন আর ডিমান্ড। আমরা দেখতে হবে যে আসলে প্রমোশন দেওয়ার কারণে হাউ মাচ ডিমান্ড ইজ চেঞ্জিং। নাম্বার 2, হোল্ডিং কস্ট অফ হোল্ডিং ইনভেন্টরি, যেটা আমি আগেই বলছি যে আপনি যদি ফরওয়ার্ড বাইং করতে যান বা ফরওয়ার্ড বাইং না করতে যান সবসময় ইনভেন্টরি একটা ইস্যু থাকে। দেন কস্ট অফ চেঞ্জিং দ্য লেভেল অফ ক্যাপাসিটি, অর্থাৎ আপনি যদি ক্যাপাসিটিকে চেঞ্জ করতে চান দিস অলসো নিডস এ কস্ট, সেটা আমাদের বড় ফ্যাক্টর। নাম্বার 3 হচ্ছে প্রোডাক্ট মার্জিন। প্রোডাক্ট মার্জিন হচ্ছে হাউ মাচ ইউ আর মেকিং প্রফিট, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখবেন যে মাঝে মাঝে আমি অনেক অ্যাকাউন্টিং বোঝাই যে এই যে সামার সেলে আপনারা অনেকে কাজ করেন, সামার সেলে যে বা উইন্টার সেলে আপনারা যে 50% ডিসকাউন্ট দেন, আসলে কি লসে বিক্রি করেন? আচ্ছা, আপনারা আপনাদের সত্য কথা বলবেন না, আপনাদের কি মনে হয় কোম্পানিগুলো লসে বিক্রি করে? না না, আমার মনে হয় 20% অ্যাড করে 25 or 30% ডিসকাউন্ট দেয়, এরকম মনে হয়। না না, এরকম হয় না। সবসময় দেখবেন যে এদের প্রোডাক্ট মার্জিনটা অনেক বেশি থাকে। প্রাইস মার্কেটে বেশি থাকে। হ্যাঁ জি স্যার, প্রাইসটা ওরা প্রথম থেকেই বেশি, প্রফিট মার্জিনটা বেশি স্যার। হ্যাঁ, এই যে দেখবেন যে হট আর স্যামসাং এখানে এর মোবাইল ফোন, প্রাইসের অনেকগুলি লেয়ার থাকে, ল্যান্ডিং প্রাইস, দেন হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, দেন হচ্ছে ট্রেড প্রাইস, তারপরে ফাইনালি Then গিয়ে হচ্ছে costing price. MRP হয়। হ্যাঁ, হ্যাঁ। কস্টিং থেকে প্রফিট মার্জিনটা বেশি থাকে। এই আপনারা ব্যবসায়ী আছেন, আপনারা জানেন সত্য কথা বলবেন না। আমি আপনাদের ব্যবসার কথা বাদ দিলাম, বাংলাদেশ না আনি, নাহলে বলবেন যে স্যার এটা বলে দিলে তো স্যার সব জায়গায় বলে বেড়াবে স্টুডেন্টদের কাছে। দেখেন যে স্যামসাং এর মোবাইল ফোন যখন নতুন বাজারে আসে 1,20,000, 30,000, 1.5 লাখ টাকা। জি স্যার। এর পরের ভার্সন আসলে দেখবেন যে এই 1.5 লাখ টাকার মোবাইল 1 লাখ টাকা হয়ে গেছে। মোবাইল ব্যবসা জানা কে করেন? জি স্যার, আমি স্যার আজিজুল হাকিম। হ্যাঁ, গুড। এরপরে যদি থার্ড আপনি তো ভার্সন চলে এখন আসে, আপনি যদি তো থার্ড ভার্সন চলে আসে তাহলে ফার্স্ট ভার্সন যে 1.5 লাখ টাকা ছিল তার দাম 70,000 টাকা হয়ে যাবে, তাই না স্যার? জি স্যার, আরো কমে যায়। জি স্যার। কিন্তু এই 70,000 টাকা দামের এই মোবাইল তো তখনই অ্যাভেলেবল থাকে, তাই তো? জি স্যার। তার মানে একটা সময় বিক্রি করলেন 1.5 লাখ টাকা, এখন ওই কোম্পানি মোবাইল বিক্রি করতেছে 70,000 টাকা, তাহলে এখন কি তারা লসে বিক্রি করতেছে? না স্যার, তারা তো লসে বিক্রি করে। বিক্রি করে না। তখন বলবেন স্যার এই যে বাকি যে 80,000 এটা তাদের মার্জিন, এখনো 70,000 বিক্রি করলে 5,000 টাকা থাকে, আর তখন 1 লাখ টাকা বিক্রি করতো তাদের থাকতো 70,000 টাকা। এটা কি স্যার প্রথমে প্রমোশন করছিল, রাইট? না, এটা হচ্ছে যে নরমাল যেটা হয় আমাদের যে এইটা স্যার ড্রেসের ব্যাপারে হয় স্যার, কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যাপারে এরকম। নরমাল যেটা হয় নরমালি হচ্ছে যে আপনার যখন যে প্রোডাক্টের লাইফ সাইকেলটা খুব শর্ট থাকে, আমি আপনাদের বলছি, আপনারা ভুলে যান কেন? ঠিক আছে ঠিক আছে।
যে প্রোডাক্টের লাইফ সাইকেল গুলো, অর্থাৎ একটা মোবাইল ফোন নতুন একটা ভার্সন আনতে কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খরচ অনেক বেশি করে, তারা রাইট। অনেক কষ্ট করে বাজারে একটা নতুন ভার্সন নিয়ে আসে। তখন দেখবেন যে আবার দেখবেন যে সবাই জানি যে 8 মাস 10 মাস বা 1 বছর পরে আবার এর চেয়ে আপডেটেড ভার্সন বাজারে আসবে। সুতরাং এখানে অনেক কিছু থাকে, তারা যে প্রাইসিং করবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট যেটা আছে এইটা যাতে তারা কভার করতে পারে, প্লাস হচ্ছে তাদের আরো প্রফিট যাতে হয়। হুম। কারণ Right. যখন নিউ ভার্সন বাজারে আসবে, ওল্ড ভার্সনের ডিমান্ড কমে যাবে, তখন অটোমেটিক্যালি তাদের প্রাইস কমে দিতে হবে। জি। বুঝতে পারছেন স্যার? অর্থাৎ জি। যে ধরনের যে প্রোডাক্ট গুলার লাইফ সাইকেল অনেক শর্ট থাকে, সেই প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইসিং এ অনেক হাই মার্জিন ইম্পোজ করা হয়। এটা বলছিলাম, আপনারা খালি ভুলে যায় না। জি স্যার, মনে আমি যা বলি খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের পড়ালেখা, এরপর অঙ্ক হবে। তাহলে কি বললাম, আমি আগে সামারি করি। আমাদের যখন সেলস এবং সেলসে যখন আমরা সেলস বা ডিমান্ড যেটাই বলেন, এটা যখন একটা আনপ্রেডিক্টেবিলিটি আমরা দেখব অথবা ভেরিয়েবিলিটি আমরা দেখব, তো ওই ভেরিয়েবিলিটি অ্যাড্রেস করা হয়, আমি সামারি করতেছি ছোট্ট করে, হয় আমাদেরকে ডিমান্ড অ্যাডজাস্ট করতে হবে, নাহলে সাপ্লাই অ্যাডজাস্ট করতে হবে, তাই তো? জি। সাপ্লাই আমরা বিভিন্ন ধরনের, আমাদের বিভিন্ন ভাবে আমাদের ক্যাপাসিটি অ্যাডজাস্ট করে সাপ্লাইটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আর ডিমান্ড হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রমোশন করে অথবা ডিসকাউন্ট করে আমরা ডিমান্ডকে অ্যাডজাস্ট করতে পারি। এবং লাস্টের যে কথাটা বলবো, এখানে অনেক কিছু ফ্যাক্টর ইনফ্লুয়েন্স থাকে, অনেক কস্ট থাকে, আমাদেরকে আলটিমেটলি দেখতে হয়, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হয়। আবার প্রমোশনটা কোন সময় দেব, এটাও কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। এখন আমি আপনাদের একটা কেস বলতেছি, সেই কেসটা খুব সুন্দর করে দেখবেন। সেলস এন্ড অপারেশনস প্ল্যানিং অফ রেড টমেটো, কারণ আমার এই কেসটা পড়তে হবে। Production decisions are often made by retailers without taking into account the impact of rest of the supply chain. অর্থাৎ এটা আমরা আগে বলে ফেলছি, আমাদের সবকিছু অ্যাগ্রিগেট করতে হয়। Let's return to red tomato tools. The gardening tools manufacturer are discussed in Daihok. এটা আছে কোথায় ভাই? Red Tomato and Green Thumb, দুইটা কোম্পানি আছে, are exploring how the timing of retail promotion affect profitability. Are they in better position if they offer price promotion during the peak period of demand or during the low demand period? Green Thumb's vice president of sales favor a promotion during the peak period because this increase the revenue by the largest amount. আমি বলছিলাম আসলে এই প্রমোশনটা আপনি কি পিক টাইমে দিবেন নাকি অফ পিক টাইমে দিবেন? অফ পিক টাইমে। হ্যাঁ, সুতরাং একজন বলতেছে যে it should be given in the peak period. In contrast, Red Tomato's vice president of manufacturing is against such a move because it increases the manufacturing cost. অর্থাৎ এমনিতেই আপনার ডিমান্ডের পিক টাইমে থাকবে, তারপর আপনি যদি প্রমোশন করে ডিমান্ডকে আরো ইনক্রিজ করেন, তাহলে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আরো বাড়াইতে হবে। তো প্রোডাকশন ক্যাপাসিটি আরো বাড়াইতে হলে আপনার প্রোডাকশন কস্ট বাড়বে। আচ্ছা, ইফেক্টটা মাল্টিপ্লাইড। জি। She favors a promotion during the low demand season because it levels demand and lowers the production cost. অর্থাৎ রেড টমেটো বলতেছে, ভাইস প্রেসিডেন্ট বলতেছে উইল অফার ডিসকাউন্ট in the low demand period so that the demand is just adjusted. Green Thumb's vice president says that we have to offer discount in the peak period to increase our sales as well as profit. এখন দেখা যায় যে এখানে আমরা মনে করি দুইজনের কস্ট স্ট্রাকচার সেম, কি করবে? এটা অফ পিকে প্রমোশন দেওয়া বেটার ফর মি। এক কথায় আনসার দেওয়া টাফ, অর্থাৎ আমাদের অঙ্ক করে বোঝাইতে হবে যে আসলে আমাদের পিক টাইমে দিতে হবে নাকি অফ। অবস্থা শুনতেছি না।
আওয়াজ শুনতেছেন না স্যার? এখন ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে আমাদের আসলে প্রমোশনটা পিক টাইমে দিতে হবে না অফ পিক টাইমে দিতে হবে। দিতে হবে, yes. এটা আসলে ওই যে আলটিমেটলি বললাম যে আলটিমেটলি আপনি চিন্তা করবেন, অর্থাৎ এখানে তারা চিন্তা করতেছে, কেউ চিন্তা করতেছে যদি আমি পিক টাইমে দিই সেক্ষেত্রে হয়তো আমার মার্কেট শেয়ার ইনক্রিজ করবে, অথবা আমি স্টিলিং শেয়ার পাবো, সেক্ষেত্রে আপনার প্রফিট ইনক্রিজ করবে। আর যেটা বাকিরা চিন্তা করতেছে যে না আমার ডিমান্ড অ্যাজ ইউজুয়ালি থাক, আমি অফ পিক টাইমে লো ডিমান্ড টাইমে ডিসকাউন্ট অফার করি যাতে আমার ডিমান্ডটা স্মুথ হয়, ফরওয়ার্ড বাইং হয়, আমার প্রফিটেবিলিটিটা স্টেবল থাকে। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এটা সেটা করে আসলে ব্যাপারটা কেমন। প্রথম যে কাজটা করতে হবে আমাদের এই পিক আর অফ পিক টাইম গুলা বের করতে হবে। এই যে আমরা যদি মনে করি যে এখানে ডিটেলস আমাদের দেওয়া আছে, ইনভেন্টরি কি লেভেলে থাকবে, পিরিয়ড 0 1 2 3 4 5 6 7, ডিমান্ড কত, প্রোডাকশন অল ওভার দ্য টাইম, প্রোডাকশন ইজ সেম, সাব কন্ট্রাক্ট করা যায়, স্টক আউট হইলে কত ইউনিট স্টক আউট হয় তার কস্ট কত, ইনভেন্টরি হয়, ইনভেন্টরি কোন সময় ইনভেন্টরি আপনার থেকে যায় তার কস্ট কত। যেমন আপনার 2560 ইউনিট যদি আপনার প্রোডাকশন হয়, 1600 ইউনিট যদি আপনার ফর এক্সাম্পল পিরিয়ড 0 আপনার ইনভেন্টরি হাতে আছে 1000 ইউনিট, পিরিয়ড 2 তে আপনি প্রোডাকশন করেন 2560 ইউনিট, বিক্রি হয় 16 ইউনিট, তাহলে হাতে থাকবে হইল সামথিং 960 ইউনিট, 960 আর 1000, তাহলে আপনার ইনভেন্টরি হবে 1060 ইউনিট। এর পরের বছর আপনার 2500 না 2600, এটা 2560 ইউনিট প্রোডাকশন, 2560 না 2600, যাই হোক হয়েছে, সমস্যা নাই। এক্ষেত্রে আপনি যদি 2560 ইউনিট প্রোডাকশন করেন, ডিমান্ড যদি 3000 ইউনিট থাকে, তাহলে এই ইনভেন্টরি থেকে বাকিটা কমে যাবে। এর পরের বছর আপনি 2560 ইউনিট প্রডিউস করলেন, ডিমান্ড 3200 ইউনিট, আপনার 480 ইউনিট আপনার ইনভেন্টরি আরো কমে যাবে। এরপরে আপনার 2560 ইউনিট প্রডিউস করলেন, ডিমান্ড হচ্ছে আপনার 3800 ইউনিট, তখন দেখা যাবে যে আপনার এই স্টক আউট হয়ে যাবে 220 ইউনিট, এদের বিক্রি করতে পারবেন না। এরপরে আপনার প্রোডাকশন হচ্ছে এত, বিক্রি 2200, আপনার ইনভেন্টরি থাকবে। অর্থাৎ এইরকম একটা ডেটা যদি আমাদের দেয়া থাকে, ঠিক আছে স্যার, এইরকম একটা ডেটা যদি আমাদের দেওয়া থাকে এবং আমাদের বলতে হবে যে প্রোডাক্টের প্রাইস কত, ডিসকাউন্ট দিলে আমরা কতটা প্রোডাক্টের প্রাইস, ফর এক্সাম্পল আপনি $1 ডিসকাউন্ট দিবেন, প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে $39। আপনি যদি সাবকন্ট্রাক্ট করেন তাহলে আপনার কি বলে, সাবকন্ট্রাক্ট করলে আপনার তার প্রোডাকশন কস্ট, কথার কথা সাবকন্ট্রাক্ট করলে আপনার 44 টাকা করে পড়ে যাবে প্রোডাকশনের কস্ট, বা নন প্রোডাকশন কস্টের চেয়ে বেশি পড়বে। এক্ষেত্রে আবার হচ্ছে যে যদি আমি প্রমোশন দিই, কনজাম্পশন ইনক্রিজ করবে 10%, আবার যদি আমি ওই প্রমোশন দিই ওই অফ পিক টাইমে, তাহলে আমার ফরওয়ার্ড বাইং হবে 20%। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এই যদি হয় অবস্থা, এখন আমাকে অঙ্ক করতে হবে। আবার ওয়ার্ক ফোর্স অ্যাডজাস্ট করা যায়, ওয়ার্ক ফোর্স অ্যাডজাস্ট করা যায় না, ওয়ার্ক ফোর্স আমার অ্যাডজাস্ট করা যায়। যাই হোক, যেমন এখানে আছে শুরুতে আমার ছিল হচ্ছে 80 জন, এরপরে 16 জনকে ছাঁটাই করছি, বাকি 64 জন দিয়ে আমি কাজ চালাচ্ছি। এখানে তারা কারেন্টলি কোনো ওভারটাইম ইজ নট অ্যাভেলেবল, ওভারটাইম তারা নেয় না, কারণ আমি প্রোডাকশন তো চেঞ্জ করি নাই, ওভারটাইম দরকার হয় না। এখন নরমাল আপনার তাদের নরমাল পেমেন্ট কত, ওভারটাইম পেমেন্ট কত, অর্থাৎ এইভাবে যদি আমি দেই, তাহলে আমার একটা ক্যালকুলেশন করে আসতে হবে এক জায়গাতে যে প্রমোশনটা আমি কোন পিরিয়ডে করব, আবার কত টাকা দেব। অর্থাৎ প্রমোশনটাকে আমি এপ্রিল মাসে দেব না মে মাসে দেব না জানুয়ারি মাসে দেব, দ্যাট মিনস এটা কি লো ডিমান্ড পিরিয়ডে দেব না হাই ডিমান্ড পিরিয়ডে দেব,
এই ইস্যুগুলা থাকে। আলটিমেটলি ডিসিশনটা হবে কিসের উপরে স্যার? ক্যালকুলেশনের উপর। ডিসিশন হবে হচ্ছে আসলে আমার প্রফিট বাড়ে না কমে। ইয়েস, জি স্যার। ঠিক আছে স্যার? জি স্যার। আগের মতো এই অঙ্ক করতে তো আমার অনেক সময় লাগবে। বুঝতে পারছি। জি স্যার। অর্থাৎ ওরা আপনাদের এখানে যেটা করছে, আমি যেটা বলবো যে আমেরিকান বই অথবা এই বইয়ের সবচেয়ে বাজে একটা দিক এইখানে যে এরা এটা একটা টুলস দিছে, এটা তো হাতে অঙ্ক কলমে- দেয়। এটা তো একটা টুলস দিছে স্যার, এটা তো অঙ্কর মতো হাতে বোঝায়। কলমে তারা কোনো একটা অঙ্ক করে দেয় নাই। ইভেন এখানে যাও করছে সেটাও হাতে কলমে না, সেটা ওরা এক্সেলে করে দেখাই দিচ্ছে। টুলস টুলস। ইয়েস, বুঝতে পারছেন স্যার? জি স্যার। জি স্যার। আর এটা এক্সেলের এগুলো তো স্যার বোঝা টাফ, তার উপর দেখাও স্যার টাফ। না জি, এক্সেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সেলে বোঝাটা দেখাটা। তবে আমি আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই। জি বলুন। এই বুদ্ধিটা হয়েছে আপনারা এক্সেলে বসাই নিন। ইউটিউবে সার্চ দেবেন। ও আচ্ছা। কালকে আমি বিভিন্ন বই এটা সেটা দেখে হঠাৎ করে মনে হইলো মানে আমার টিচার হচ্ছে গুগল আর ইউটিউব। পরে ইউটিউবের আমি অনেকগুলো ভিডিও দেখে একটা দেখলাম, তারা খুব সহজ ভাবে জিনিসটা উপস্থাপন করছে। আচ্ছা, এখানে হচ্ছে দেখবেন যে অঙ্ক দেখবেন যে when to promote peak or off peak time, impact of offering a promotion in January। যদি আমি জানুয়ারি প্রমোশন দিই তাহলে কি হবে, যদি আমি এপ্রিলে প্রমোশন দিই তাহলে কি হবে। এরপরে আসে হচ্ছে when to offer promotion, discount leads to a large increase in consumption। যদি ডিসকাউন্ট অনেক মানে কনজাম্পশনে ইনক্রিজ করে, যেটা বললাম মার্কেট শেয়ার। ইম্প্যাক্ট অফ অফারিং এ প্রমোশন ইন জানুয়ারি, অর্থাৎ আপনার বিভিন্ন ক্ষেত্রে ওরা ইয়া করছে। প্রথম হচ্ছে যে অন ডিমান্ড, ইম্প্যাক্ট অন ডিমান্ড, অর্থাৎ প্রথম হচ্ছে যদি ওরা ফরওয়ার্ড বাইং করে অথবা যদি আপনার কনজাম্পশন ইনক্রিজ করে, সেক্ষেত্রে আপনার জানুয়ারি এপ্রিলের মধ্যে দিলে কি হবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এই হলো আমাদের অঙ্কর বেসিক। এখন এই অঙ্কটা করাইতে গেলে তো, কারণ স্যার উনি ভাই আপনি কি আছেন? আচ্ছা উনি বোধহয় নাই। আচ্ছা ক্লাসের শেষের দিকে আসবে। আসসালামু আলাইকুম। আচ্ছা এই কথা হচ্ছে যে এইসব অঙ্ক করাইতে গেলে তো এক লেকচারের উপরে লেগে যাবে। আমার মনে একটা বেসিক ধারণা দেন, যদি না হয় তাহলে আমরা অন্য একটা এক্সট্রা ক্লাস দেব অন্য এক সময়। মানে ওই ভিডিও আছে নাকি? ক্লাস আজকে দেখেন, সময় না হলে আজকে বাদ দিয়ে দেন। হ্যাঁ যদি একটা না থাকে, আর যদি 15-20 মিনিটে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার আগের একটা অঙ্ক তাদেরকে বুঝাই দিতে হবে। কারণ এখানে যেটা এটা আমরা আলাদা লেকচার দিয়ে দিব না, আমাদের কাছে রেকর্ডিং আছে না। আচ্ছা যদি হয় রেকর্ডিং থাকে, রেকর্ডিং দিয়ে দিলেন। যদি রেকর্ডিং থেকে ওনারা মনে করে যে না প্রবলেম ইজ সলভ, দেন ইটস ওকে। না আমাদের রেকর্ডিং আছে, অসুবিধা নেই। বেটার স্যার আপনি যদি একটা সেশন দিতে পারেন যে অঙ্কটা নিয়ে, তাহলে আচ্ছা আমার বোধহয় যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, যে মনিরুজ্জামান ভাই যদি আপনার প্রবলেম সলভ করে দিতে পারে ভিডিও দিয়ে, তাহলে তো বোধহয় আমাকে এনগেজ হতে দরকার হলো না। দেন এরপরে মানে মনিরুজ্জামান ভাইয়ের সাথে ডিসকাস করে তারপরে দেখা যাবে। ঠিক আছে স্যার, আপনি আগে মনিরুজ্জামান ভাই দেখি প্রবলেমটা সলভ করতে পারে কিনা, কারণ আমার আগে তো অনেক বিলিয়ন টিচার ক্লাস নিত। আচ্ছা ঠিক আছে স্যার। সুতরাং আমাদের বেসিক যেটা হচ্ছে, আমরা আলটিমেটলি বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের নরমাল প্রাইস কত, প্রমোশনাল প্রাইস কত, এই প্রমোশন দিলে আমার কনজাম্পশন বাড়বে নাকি ফরওয়ার্ড বাইং বাড়বে, তাহলে আমি পিক টাইমে দিব নাকি অফ পিক টাইমে দিব, এই ইস্যুগুলা থাকে। আমার ইনভেন্টরি কস্ট কত, আমার প্রোডাকশন যদি হয় সাব কন্ট্রাক্ট করেন তাহলে তার কস্ট কত, যদি আপনি ওই প্রোডাকশনকে ম্যানেজ করার জন্য আপনি এক্সট্রা ওয়ার্ক ফোর্স ইউজ করেন তাহলে আপনার কত টাকা লাগবে, এক্সট্রা কত পেমেন্ট করতে হবে। বুঝে আসছে স্যার? এইসব ডেটাগুলো যখন আপনার সামনে থাকবে তখন আমরা ডিসাইড করতে পারবো যে আসলে কি হয়। আর আমি এখন দেখতেছি
আমি একটা বই অর্ডার দেব নেক্সট টাইমে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন্ডিয়ান রাইটারের বই। দুইটা বই আমি অর্ডার দেব, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ইন্ডিয়ান রাইটারের বই, আর হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের একটা ইন্ডিয়ান রাইটারের বই। দেখি ওইখানে আসলে কি লেখা আছে। আমি কনফার্ম যে ওই বইগুলাতে অঙ্কগুলা ইন্ডিয়ান রাইটাররা এখানে খুব বেশি জোর দেয়। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে থিমটা বুঝতে পারছেন স্যার? জি স্যার। এরপরে যদি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এরপরে কিছু নরমাল কথা, ইমপ্লিমেন্ট করতে হলে এটা কোঅর্ডিনেট করতে হবে, প্রেডিক্টেবল ভেরিয়েবিলিটি আমাদেরকে স্ট্র্যাটেজিক ডিসিশনের ক্ষেত্রে উই হ্যাভ টু কনসিডার ইট। এরপর হচ্ছে সিনিয়র লিডারশিপের জন্য সাপ্লাই এন্ড অপারেশনস ম্যানেজার যারা আছে তাদেরকে ইনক্লুড করা, ensure that S&OP process modifies the plans as reality or forecast change। অনেক সময় দেখবেন যে ওভার দ্য টাইম রিয়েলিটি অথবা ফোরকাস্ট চেঞ্জ হয়, ডিমান্ড চেঞ্জ হয়, সেটাতে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়। বুঝতে পারছেন স্যার? এখন আমি যেটা ওই আমাদের আগের প্রবলেম সলভ করতে হবে যে স্যার এই ভেরিয়েবিলিটি, সরি ট্রেন্ড, আর কি কি জানা আছে? ট্রেন্ড আর সিজনালিটি। ট্রেন্ড, লেভেল, সিজনালিটি, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে আমাদের কোয়ার্টারলি ডেটা দেওয়া আছে, অর্থাৎ প্রথম বছরের 3 কোয়ার্টার, পরবর্তী বছরের 4 কোয়ার্টার, এর পরবর্তী বছরের 4 কোয়ার্টার, ফোর্থ ইয়ারের একটা কোয়ার্টারের ডেটা দেওয়া আছে, তাই তো স্যার? এখান থেকে প্রথমে আমাদের যেটা বের করতে হবে যে স্যার ডিসিজনালাইজ ডিমান্ডটা কি, তারপরে আমাদের বের করতে হবে হচ্ছে, আপনারা কখনো ম্যাথমেটিক্সে স্লোপ এর নাম শুনছেন? স্লোপ? আচ্ছা থাক, স্লোপের নাম শোনা লাগবে না। এরপরে আমাদের স্লোপ বের করতে হবে, একটা ইকুয়েশনের স্লোপ বের করতে হবে যেটাকে আমরা বলি ট্রেন্ড। এরপরে আমাদেরকে সিজনালিটি বের করতে হবে। বুঝতে পারছেন স্যার? আর এই ক্ষেত্রে দেখবেন যে মাঝখানে একটা কলাম ক্রিয়েট করছে, এই যে একটা কলাম, এটা হচ্ছে পিরিয়ড, এটাকে আমরা বলি ইয়ার ধরছি, এটা কোয়ার্টার ধরছি, আর এই পিরিয়ডটা হচ্ছে 1 2 3, এই যত পয়েন্ট অফ টাইমের ডেটা থাকবে তত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে আমাদের 12 কোয়ার্টারের ডাটা আছে। প্রত্যেকটা কোয়ার্টারের জন্য আমরা এটাকে অ্যাসাইন করে দিছি। ঠিক আছে স্যার? আচ্ছা এখন খেয়াল করেন, আমাদেরকে এখন অন্য জায়গায় খুব, এটা শেষে গিয়ে আমি বলছি যে এটা এতটা সহজ একটা ব্যাপার। আপনার যে কোনো যদি একটা অথবা দুইটা ভেরিয়েবল দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি আমরা একটা রিগ্রেশন রান দিই, যে কোনো একটা রিগ্রেশনের ক্ষেত্রে যদি আমার একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, এখানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ডিমান্ড, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইম। ঠিক আছে স্যার? আমাদের এই ধরনের একটা ইকুয়েশন আসে, এইটাকে হ্যাঁ y = a + bx, এইটাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে এখানে হচ্ছে আমাদের ডিমান্ড, এটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটার উপর বেস করে আমরা ফোরকাস্টিং করব। এই যে এটাকে ম্যাথমেটিক্স এর ভাষায় বলে ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট, এবং এইটাই আমরা ফোরকাস্টিং এর ভাষায় বলি হচ্ছে ডিসিজনালাইজ ডিমান্ড, অথবা এইটাকেই আমরা বলি লেভেল। ঠিক আছে স্যার? আর এই যে আর একটা বি থাকে, এইটার থেকে ম্যাথমেটিক্স এর ভাষায় বলে স্লোপ, এবং আমাদের ফোরকাস্টিং এর ভাষায় বলে হচ্ছে ট্রেন্ড। মনে থাকবে স্যার? হ্যালো
জি স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন করি স্যার। স্যার এক্সটা কি স্যার ডিপেন্ডেন্ট ডিমান্ড অর ইন্ডিপেন্ডেন্ট? এইটা বোধহয় এক্সট্রা তো ইন্ডিপেন্ডেন্টই হওয়ার কথা বলে গেছে আমার। এক্সট্রা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ দেখেন, তাহলে এখানে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরবো হচ্ছে আমার ফোরকাস্টেড ডিমান্ড, তাই তো? আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিমান্ড, তাই তো? যাই হোক, দেখেন এখানে আমরা এইটাকেই বলি হচ্ছে ট্রেন্ড। ঠিক আছে স্যার, আমার কথা কি বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বললে ভালো হতো। অর্থাৎ যে কোনো জায়গায় যদি আপনার একটা টাইম সিরিজ ডেটা দেওয়া থাকে, ওই ডেটাকে আমরা যদি রিগ্রেশন রান করি তাহলে আমরা এই ধরনের একটা রিগ্রেশন পাই, যেটাকে আমরা বলি ফোরকাস্টেড। ফোরকাস্টিং এর জন্য এইখানে আমার যেটা হয়, এইটাকে আমরা বলি ইন্টারসেপ্ট অথবা ডিসিজনালাইজ ডিমান্ড অথবা লেভেল। এইটাকে আমরা বলি হচ্ছে ট্রেন্ড অথবা স্লোপ, আর ফোরকাস্টিং এর ভাষায় ট্রেন্ড বলে। সুতরাং ফোরকাস্টেড ডিমান্ড ইকুয়ালস টু লেভেল প্লাস স্লোপ মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল ডিমান্ড। মনে থাকবে? মনে থাকবে স্যার? হ্যাঁ স্যার এখন বলতে। এখন একটা জিনিস বাকি থাকে হচ্ছে সিজনালাইজ ইন্ডেক্স অথবা সিজনালাইজ ডিমান্ড, তাই তো? তাহলে এখান থেকে আমি ট্রেন্ড পাইছি, এখান থেকে আমি ইন্টারসেপ্ট পাইছি, যেটা আমরা বলি লেভেল অথবা ডিসিজনালাইজ ডিমান্ড। এখন আমার দরকার হচ্ছে লেভেল অথবা ডিসিজনালাইজ ডিমান্ড। এখন আমাকে সিজনালাইজ ডিমান্ড বের করতে হবে, তাই না স্যার? জি স্যার। এখন সিজনালাইজ ডিমান্ডটা বের করে কিভাবে? দেখেন, এইটা তো আমার অ্যাকচুয়াল ডিমান্ড, তাই না স্যার? এটা তো আমার অ্যাকচুয়াল ডিমান্ড, তাই তো? জি। এগুলাকে আমি একটা এভারেজ করতে পারি না? এভারেজ করতে পারি না স্যার? করা যায়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এর একটা এভারেজ ভ্যালু আসবে। আরেকটা হচ্ছে দেখেন, এখানে ফার্স্ট কোয়ার্টার, এই যে কোয়ার্টার, এখানে সেকেন্ড কোয়ার্টার, এটা সেকেন্ড কোয়ার্টার, এটা সেকেন্ড কোয়ার্টার, তাই না স্যার? জি। তাইলে একটা হচ্ছে আমার তাহলে একটা হচ্ছে আমার এখানকার এভারেজ, আর একটা হচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারের এভারেজ। ফার্স্ট কোয়ার্টারের এভারেজ, সেকেন্ড কোয়ার্টারের এভারেজ, থার্ড কোয়ার্টারের এভারেজ, ফোর্থ কোয়ার্টারের এভারেজ। তাহলে এখানে সেকেন্ড কোয়ার্টার আমার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটা কোয়ার্টারকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমার কোয়ার্টারের এভারেজ হবে, তাই না স্যার? জি স্যার। জি স্যার। এই কোয়ার্টারের এভারেজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল এভারেজ, এটাকে আমরা বলি সিজনালিটি। মনে থাকবে স্যার? জি। এই কোয়ার্টারের এভারেজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ডিমান্ডের এভারেজ, এটাকে আমরা বলি সিজনালিটি। আচ্ছা স্যার। ক্লিয়ার? জি স্যার। সুতরাং এখানে সেকেন্ড কোয়ার্টারে আমরা এবার একটা এভারেজ পাবো, থার্ড কোয়ার্টারের একটা এভারেজ পাবো, ফার্স্ট কোয়ার্টারের একটা এভারেজ পাবো, ফোর্থ কোয়ার্টার, এটাকে আমরা বলি সিজনালিটি। মনে থাকবে স্যার? ঠিক আছে। তাইলে এখন কথা হচ্ছে, তাইলে
সিস্টেমেটিক ডিমান্ডস আমাদের মনে আছে, মাল্টিপ্লিকেটিভ, অ্যাডিটিভ, মিক্স মেথড মনে আছে? এই যে দেখেন মাল্টিপ্লিকেটিভ একটা, লেভেল ইনটু ট্রেড ইনটু সিজনাল ফ্যাক্টর। অ্যাডিটিভ, লেভেল প্লাস ট্রেন্ড ইনটু সিজনাল ফ্যাক্টর। মিক্সড, লেভেল প্লাস ট্রেন্ড মাল্টিপ্লাইড বাই সিজনাল ফ্যাক্টর। তাই তো স্যার? এখন তাহলে আমরা ট্রেন্ড পাইছি, ইন্টারসেপ্ট পাইছি যেটা লেভেল, আর একটা হচ্ছে সিজনালিটি ইনডেক্স বা সিজনালিটি ফ্যাক্টর পাইছি। এই তিনটাকে গুণ করলে আমার যেটা করবেন এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডিমান্ড বের হয়ে যাবে, সিস্টেমেটিক ডিমান্ড বের হয়ে যাবে। এখন আপনাদের তো নেটের স্পিড ভালো আছে কার? এখন কথা হচ্ছে এটাকে, ও আমার তো আরো কিছু কথা বলতে হবে। এখন কথা হচ্ছে স্যার আমরা ইন্টারসেপ্টটা বের করব কিভাবে, স্লোপটা বের করব কিভাবে, তাই তো? এই দুইটা কিন্তু আমাদের মেইন ফ্যাক্টর, তাই তো? আর সিজনালিটি কিভাবে বের করবেন আমি কিন্তু দেখাই দিছি। হ্যাঁ, তাহলে এখানে বলছে হচ্ছে স্যার ইন্টারসেপ্টটা বের করব কিভাবে আর ট্রেন্ডটা বের করব কিভাবে, তাই তো? আচ্ছা, এক্সেলে অর্থাৎ এই ইকুয়েশনটা যদি আমরা হাতে কলমে বসাইতে যাই তাহলে আমাদের রিগ্রেশন করতে হবে, এই ডাটার একটা রিগ্রেশন করতে হবে। আর আরেকটা হচ্ছে এক্সেলে খুব খেয়াল করবেন, এক্সেলে একটা ফর্মুলা আছে, এক্সেলে ডেটা অ্যানালাইসিস এর ফর্মুলা আছে। ওই ডেটা অ্যানালাইসিসে আপনি চলে গেলে ইকুয়ালস টু, ফর এক্সাম্পল এখানে আমি দেখাই, ইকুয়ালস টু কোথায়, এই যে দেখেন ইন্টারসেপ্ট দিলে এই ইন্টারসেপ্টের একটা ফর্মুলা আছে, দেখছেন? দেখা যাচ্ছে স্যার? না স্যার, এক্সেলের শীট আসে নাই স্যার। এক্সেল শীটটা আসে নাই। আচ্ছা, এক্সেল এর শীট আসে নাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন আমি আবার কেটে দিই, দেখেন এক্সেলের দেখছেন এই যে ইন্টারসেপ্ট, এখানে একটা ইকুয়েশন আছে। এরপরে আবার যদি আপনি বলেন ইকুয়ালস টু স্লোপ, দেখছেন স্যার? জি স্যার। এই স্লোপ নির্ণয়ের করার ফর্মুলা আছে, আপনি যদি ফর্মুলা বসায় দেন তাহলে আপনার স্লোপও নির্ণয় হয়ে যাবে, ইন্টারসেপ্টও ক্যালকুলেট করতে পারবেন। আর আমি যেটা বললাম এই কি বলে সিজনালিটি ইনডেক্স, তাই তো? সিজনালিটি ইনডেক্স আমি স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। সরি স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। এখন আছেন সবাই? জি জি। এখানে আমি যে সিজনালিটি ইনডেক্স এটা আপনি ওই স্পেসিফিক সূত্র বসায়ও করতে পারেন, আবার সূত্র ছাড়াও করতে পারেন, আমি যেভাবে বললাম। তো এখন যেটা করব এটা হচ্ছে আমার প্রসিডিওরটা কি সবাই বুঝছেন? প্রথমে আমরা এক্সেলে
ইন্টারসেপ্ট নির্ণয় করব, এরপরে স্লোপ নির্ণয় করব, এরপরে আমরা যেটা করব এই কি বলে সিজনালিটি ইন্ডেক্স। তাহলে আমি লেভেল পেয়ে গেলাম, ট্রেন্ড পেয়ে গেলাম, ডিসিজনালাইজ ডিমান্ড পেয়ে গেলাম। ঠিক আছে স্যার? ঠিক আছে, এরপরে গুণ যোগ করবেন না গুণ করবেন না ভাগ করবেন, এটা করে আপনি বের করতে পারেন। এখন এখন কথা হচ্ছে স্যার, এখন হাতে কলমে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে যেটা করব যে আমার কাছে একটা ইউটিউব ভিডিও আছে, এটা চ্যাট বক্সে শেয়ার করলে কত তাড়াতাড়ি এখানে দেখবেন যে আমি যে প্রসেসটা বললাম না স্যার, হ্যালো, জি জি স্যার। আমি যে প্রসেসটা বললাম না স্যার, আপনারা ভিডিও থেকে হাতে কলমে সেটা একদম পেয়ে যাবেন। জাস্ট ভিডিও, একটা 10 মিনিটের একটা ভিডিও দেখতে হবে আপনাদেরকে। আচ্ছা, এখন দেখি আমি এই ভিডিওটা প্রথমে চ্যাট বক্সে আমি ট্রাই করি যে চ্যাট বক্সে শেয়ার করা যায় কিনা। আপনাদের ইন্টারনেটের স্পিড ভালো আছে কার স্যার? দেখেন আমি একটা ভিডিও শেয়ার করছি, সেটা আপলোড হয়ে গেছে। দেখুন তো কেউ এটাকে ডাউনলোড করতে পারেন নাকি? আচ্ছা, তাহলে কি আমরা লিংকটা শেয়ার করি না? জি স্যার, লিংকটা শেয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে, লিংক শেয়ার করলে আমাকে এটা আবার বের করতে হবে। হ্যাঁ, 2 মিনিট। দেখেন তো স্যার লিংকটা কাজ করে নাকি? ভিডিও ডাউনলোড হয়েছে তো স্যার। আচ্ছা ডাউনলোড হয়েছে, আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, দেখেন তো। লিংক তো আসছে। লিংকটা দেখেন তো। বসে আছেন? রবিউল সাহেব বসে আছেন কেন? স্যার লিংকটা ওপেন হচ্ছে, লিংকের ভিডিওটা লিংকটা আপনারা শুধু ওপেন করেন না, এটাকে সরাসরি গিয়ে ইউটিউব থেকে ডাউনলোড করে নেন। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। আর এখান থেকে কেউ ডাউনলোড করতে পারছেন? হ্যাঁ, এটাও হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তো শেয়ার করতে পারবেন। আমি এইটাকে এই জন্য বুঝাই দিছি যে এখানে একদম খুব সহজে দেওয়া আছে, কারণ আমাকে এটা করতে হলে আমাকে ডেটা ওই ডেটা প্রথমে এক্সেলে আনতে হবে, সেখান থেকে এইগুলা করতে হবে।
আর আমি বলা ভিডিওতে বলা বরং ও আরো অনেক সুন্দর করে বোঝাই দিছে, ও আরো অনেক সহজ অনেক বড় কাজকে সহজ করে দিছে। আপনি চাইলে ওইভাবে করতে পারেন, নাইলে সিজনালিটি ইন্ডেক্স, তারপরে ফোরকাস্টেড এরর, ট্রেন্ড, ফোরকাস্টেড কি বলে ডিমান্ড, এগুলো সব বের করছে। আমার বোধহয় এটা করলে, এটা আমি একদিনটা লেকচার দেওয়া হচ্ছে, তার যদি 10 মিনিট ভিডিওটা শোনেন, এটা আমাদের আপনার জন্য আরো বেশি উপকার হবে। এরপরেও যদি আপনারা না বোঝেন তাহলে কালকে ক্লাস আছে, জিজ্ঞেস করবেন। ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাকি মনি ভাই আমরা শেষ করতে পারি? হ্যালো। ওকে স্যার, থ্যাংক ইউ। জি জি স্যার, কালকে দেখা হবে ইনশাআল্লাহ 9:30টায়। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি,